ভোর হওয়ার আগে শাহাবাদের সৈন্যবহর প্রস্তুত। চারিপাশ এখনো অন্ধকার। আকাশে ফজরের আগে সেই নীলচে আবছা আলো। ঘোড়া নাসারন্ধ থেকে ধোঁয়ার মতো শ্বাস বেরোচ্ছে। সৈন্যদের শরীরে ভারী বর্ম, হাতে তলোয়ার, বর্ষা, তীর ধনুক। প্রত্যেকেই সারি সারি হয়ে দাঁড়িয়েছে। বায়েজিদ তার শ্বেত অশ্বের পিঠে বসে আছে। তার ডান পাশে মাহাদি, আর বাম পাশে কালো আবরণে মুখ ঢাকা মেহেরুন্নেসা। তার পেটের দিকে বারবার চোখ চলে যাচ্ছে বায়েজিদের, তবু আজ কিছু বলল না, কারণ এই মেয়েকে থামানো যাবে না। হাত উঠাতেই সৈন্যদল এগিয়ে চলল উত্তরের জঙ্গলের দিকে। ঘোড়ার খুঁড়ের শব্দে কেঁপে উঠছে মাটি। জঙ্গল পেরিয়ে যখন উত্তরের প্রাসাদ চোখে পড়ল, আরও সবাই সতর্ক হয়ে উঠল। অদ্ভুত ব্যাপার, আজ কোনো প্রহরী নেই। প্রাসাদটা দূর থেকে মৃত মৃত লাগছে, যদিও এটা মৃত্যুপুরীর চেয়ে কম না। কিন্তু কি হলো? এতক্ষণে তোদের প্রতিরোধ করতে বেরিয়ে আসার কথা ছিল। অঙ্কুরের বাহিনী এতটাও হেলাফেলা থাকে না মহলে। মাহাদি নিচু গলায় বলল। কিছু বুঝতে পারছি না শাহজাদা, এরা এত চুপচাপ কেন? বায়েজিদ চোখ শুরু করলো। তবুও সাবধানে আগাও, হতে পারে এটা ওদের একটা চাল। মূল ফটকের সামনে এসে দাঁড়ালো তারা। ফটকটা আধা খোলা। এত বড় প্রাসাদ, যেখানে সবসময় পাহারা থাকতো, সেখানে বিনা পাহারায় অঙ্কুর নিশ্চিত বসে আছে। মাহাদি ইশারা করতে কয়েকজন সৈন্য এগিয়ে গিয়ে ফটক পুরো খুলল। ক্যাচ ক্যাচ শব্দ তুলে দরজা খুলতেই ধুলা উড়ে উঠল। সবাই অস্ত্র শক্ত করে ধরল। মেহেরুন্নেসার বুক ধকধক করছে, কিন্তু ভেতরে ঢুকে সবাই আরো অবাক হলো। পুরো প্রাসাদ ফাঁকা। না কোনো সৈন্য, না কোনো দাস, না কোনো বিজ্ঞানী, কেউ নেই। মারজান, অঙ্কুর, কেউ নেই। না আছে কোনো গবেষণা সামগ্রী। মাহাদি দ্রুত সৈন্য ছড়িয়ে দিল চারিদিকে। এক একটা কক্ষ তল্লাশি শুরু হলো। গবেষণাগারে ঢুকে তো বোকা বনে গেল সব। এখানে কত শত কাচের শিশি, কত রকমের যন্ত্রাংশ, সেসব কিচ্ছু নেই। এই ঘরটাতে ভয়ঙ্কর রাসায়নিকের গন্ধে দম বন্ধ হয়ে যেত, সেরকম কোনো গন্ধও পাওয়া যাচ্ছে না। টেবিল, ঠেলাগাড়ির মতো লোহার বিছানা, সব ফাঁকা। সব সরিয়ে নেওয়া হয়েছে, একটা যন্ত্রও নেই, এক ফোঁটা ওষুধও না। মনে হচ্ছে বহু আগেই সব গুছিয়ে নেওয়া হয়েছে। মেহেরুন্নেসা ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালো। তার চোখে অবিশ্বাস। এ কি করে সম্ভব? এরা এত দ্রুত কি করে মহল ছাড়লো, তাও আবার সব সঙ্গে নিয়ে? বায়েজিদ দেয়ালের দিকে তাকালো। কিছু জায়গায় তাড়াহুড়ো করে জিনিস সরানোর দাগ, মেঝেতে টেনে নেওয়ার চিহ্নও আছে। মানে ওরা পালিয়েছে অনেক আগেই। মাহাদি রাগে দেয়ালে ঘুষি মারল। ধুর, নির্ঘাত খবর পেয়ে গেছে। বায়েজিদের চোয়াল শক্ত হয়ে উঠল। পুরো প্রাসাদটা অস্বাভাবিকভাবে পরিষ্কার। ইচ্ছে করে সব মুছে দেওয়া হয়েছে, কোনো প্রমাণ রাখা হয়নি। মেহেরুন্নেসা নিচু স্বরে বলল। অঙ্কুর আমাদের এক ধাপ আগেই খেলছে। বাতাসে একটা দরজা ধীরে ধীরে শব্দ করে নড়ল। একে একে বেরিয়ে আসে প্রহরীরা। মেহেরুন্নেসা বায়েজিদকে বলল মহলটা দখল করাতে, যাতে ওরা ফিরে আসতে না পারে। আর মহল পরিত্যক্ত থাকলে ওরা আবার ঘাঁটি গাড়বে এখানে। আর তার সুযোগ দেওয়া যাবে না। অগত্যা খালি হাতে ফিরতে হলো তাদের। উত্তরের প্রাসাদ পুরো তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া গেল না। না অঙ্কুর, না মারজান, না সেই বিজ্ঞানীরা, এমনকি নরপিশাচগুলোরও কোনো অস্তিত্ব নেই। মনে হচ্ছে রাতারাতি পুরো প্রাসাদ গিলে খেয়েছে তাদের। ফেরার পথে পুরো সৈন্যদল নীরব, কারো মুখে কোনো কথা নেই। এত বড় প্রস্তুতি, এত পরিকল্পনা, সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। শাহাবাদে ফিরে চারিদিকে সৈন্য ছড়িয়ে দিল বায়েজিদ। পাহাড়ি অঞ্চল, জঙ্গল, নদীপথ, সীমান্ত, সবখানে খোঁজ শুরু হলো। গোপন চর পাঠানো হলো আশেপাশের রাজ্যগুলোতেও। দিনের পর দিন কেটে গেল, কিন্তু কোথাও কোনো সন্ধান নেই। অনেকে বলছে অঙ্কুর ভয় পেয়ে পালিয়েছে, কেউ বলছে অন্য কোনো অঞ্চলে গিয়ে আবারও শক্তি জোগাড় করছে। আবারও কেউ কেউ বলছে ওরা মানুষ না, শয়তান। শয়তানরা এভাবে হাওয়া হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। এতে শান্তি পেয়েছিল প্রজারা। ধীরে ধীরে শাহাবাদে স্বস্তি ফিরতে শুরু করলো। রাতে আর নরপিশাচের গর্জন শোনা যায় না। মানুষ নিখোঁজও হচ্ছে না। বহুদিন পর প্রজারা একটু শান্তির নিঃশ্বাস ফেললো। সুনেহারাও সুস্থ হয়ে উঠেছে। মাহাদি কাজের বাইরে পুরোটা সময় তার কক্ষের আশেপাশে থাকে। সামনে পড়লে দুজনে এমন ভাব করে যেন কিছুই হয়নি। জমিদারির দায়িত্ব বায়েজিদই পালন করছে। স্ত্রী গর্ভবতী। সময় এগিয়ে আসছে ধীরে ধীরে। বায়েজিদ ঘোষণা দিল। যুদ্ধের ছায়া সরে গেছে, শান্তিপ্রিয় শাহবাদে আবার তার নিজ রূপে ফিরে এসেছে। এই শাহবাদে এবার আনন্দ আনন্দ উৎসব হওয়া উচিত। সবাই উৎসুক হয়ে তাকিয়ে তাদের পানে। মেহেরুন্নেসা হেসে বলল। আগামী জুমাবার নায়েব নওয়াজে আবিদ এবং শাহজাদি রত্নপ্রভার বিবাহ অনুষ্ঠিত হবে। দরবারে আলহামদুলিল্লাহ ধ্বনি উঠল। আবিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চন্দ্রার চোখ মুখ কঠিন। মেহেরুন্নেসার দিকে রাগি চোখে তাকালো। এই বিয়ে বোধহয় আটকানো সম্ভব হবে না। শুরু হলো শাহাবাদের বিয়ের আয়োজন। অনেকদিন পর আবারও মহল জুড়ে আনন্দ পড়েছে। মহল চনমনে হয়ে উঠছে সাজসজ্জায়। রান্নাঘরে দিনরাত রান্না চলছে। আঙিনা জুড়ে মানুষজন। যুদ্ধ বিধ্বস্ত মহলটা যেন আবারও একটু একটু করে বাঁচতে শিখেছে। জুমাবারের বিকেলে অবশেষে অনুষ্ঠিত হলো বিয়ে। সাদা পোশাকে নেওয়া যে আবিদকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। মাহাদি পাশে দাঁড়িয়ে বারবার খোঁচা দিচ্ছে তাকে, আর আবিদ চোখ পাকাচ্ছে বারবার। ওদিকে রত্নপ্রভাকে সাজাচ্ছে দাসীরা, গা ভর্তি গয়না।
লাল পোশাকে তাকে একেবারে রাজকন্যার মতন লাগছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল সে। এক ধ্বংস প্রায় প্রতিবিম্ব, পুরোপুরি ধ্বংস হওয়ার সাজ দেখছে। মেহেরুন্নেসা এলো কক্ষে, দাসীদের ইশারা দিল বেরিয়ে যেতে। একে একে বেরিয়ে গেল সব। মেহেরুন্নেসা চন্দ্রার কাঁধে হাত রেখে পাশে বসলো, পেটটা উঁচু হয়েছে। চন্দ্রা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তুমি ঠিকই বলতে মেহের, ভাগ্য বড়ই অদ্ভুত। নয়তো কোন গরিবানা পরিবার থেকে এসে তুমি হয়েছ সম্রাজ্ঞী, জমিদার গিন্নি, আর শাহজাদি হয়ে আমার বিয়ে হচ্ছে একজন নাইবের সাথে। মেহেরুন্নেসা যে সবটা জানে তা চন্দ্রপ্রভার অজানা। মেহেরুন্নেসা খোঁচা দিয়ে বলল, একজন বিধবা শাহজাদিকে নায়েব বিয়ে করছে, এই তো যথেষ্ট নয় কি? তোমাকে বড়জোর রাজ্যের কোনো প্রজার সম্পত্তি লোভে বিয়ে করতো আপা? মেহের, চেঁচিয়ে ওঠে চন্দ্রপ্রভা। রক্তচক্ষু নিয়ে মেহেরুন্নেসার দিকে তাকিয়ে বলে, ভুলে যেও না আমার বাবা এখনো জীবিত, আর আমার সম্পূর্ণ অধিকার আছে এই মহলে। জমিদার স্বয়ং আমার ভাইজান। মেহেরুন্নেসা নির্বিকার ভঙ্গিতে বলল, শুনেছিলাম শাহজাদি রত্নপ্রভার ব্যবহার অমায়িক ছিল, কিন্তু আপনাকে তো একদমই সেরকম লাগছে না শাহজাদি। চন্দ্রার আর বুঝতে বাকি নেই, মেহের সবটা জেনে গেছে। মৃদু হেসে বলল, তোমার তো অবাক হওয়ার কিছু নেই মেহের, তুমি আমাকেই দেখে এসেছো শুরু থেকে। রত্নাকে তুমি কখনোই দেখোনি, তাই আমার আগের রূপটা তোমার ভালো লাগলেও যখন শুনেছো আমি রত্না নই, তখন থেকে তোমার বিদ্বেষ সৃষ্টি হয়েছে আমাকে নিয়ে, তাই না? তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই আপা, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। চন্দ্রপ্রভার চোখ টলমল করে পানিতে। অথচ তুমি জানতে আমি অঙ্কুরকে ভালোবাসি। আর এও জানি ভালোবাসায় অন্ধ হয়ে দিনকে দিন তুমি নিরীহ মানুষগুলোর ক্ষতি করতে সাহায্য করছো। প্রথম যেদিন তোমায় সিঁড়ি ঘরে শিশিগুলো রাখতে দেখেছিলাম, সেদিনই সন্দেহ হয়েছিল তোমায় নিয়ে। পরদিনই তোমার লাশ এলো বাড়িতে। চন্দ্রপ্রভা চোখের পানি মুছল। আমাকে পাঠানো হয়েছিল তোমার ভাইয়ের বাড়িতে একটা গুরুত্বপূর্ণ কাজে। মহল থেকে যাওয়া সব ওষুধ কাটাতার এর বেড়া পার করে আমিরাবাদে পাঠানো ছিল বড়ই দুষ্কর। আমিরাবাদের সম্রাট বড়ই বিচক্ষণ আর কঠিন। সুযোগ বুঝে পাহারাদার টোপকে ওই পারে ওষুধ পাঠাতে তোমাদের বাড়িটাই ছিল সবচেয়ে উপযোগী। আর এই ব্যবসায় তোমার ভাইও ছিল সামিল। 2টা বছর আমি তোমাদের বাড়িতে বউয়ের পরিচয় থেকেছি, কিন্তু আমার আর মাহবুবের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। শেষ মুহূর্তে মাহবুবকে লোভে পেয়ে বসে। অঙ্কুরকে জানাই আমি ওষুধের কার্যকারিতা নষ্ট করছি। অঙ্কুর ছোট মার সাথে বুদ্ধি করে তিলোত্তমাকে পাঠায় আর আমাকে আটকে দেয়। সেই সময় তোমার জন্য আমি বেঁচে ফিরেছিলাম। মেহেরুন্নেসার রক্ত হিম হয়ে আসে এসব শুনে। আর একটু এগিয়ে বসে চন্দ্রার হাত চেপে ধরে বলে, তোমাকে কে মারলো? আর আমার ভাইজানকে? চন্দ্রপ্রভা শুকনো ঢোক গিলে বলল, তিলোত্তমাকে মেরেছে অঙ্কুরের লোক। কারণটা অতি সামান্য। অনেকটা মানুষের রক্তের প্রয়োজন ছিল ওষুধ পরীক্ষা করার জন্য। ওর শরীর থেকে সব রক্ত সুচ ফুটিয়ে সরু নল দ্বারা টেনে নিয়ে মারা হয়েছে। আর মাহবুবকে মেরেছে ভাইজান, তোমার স্বামী। যদিও সে নিজ হাতে খুন করেনি, তার আদেশে মাহাদি খুনটা করেছিল। মাহবুব তোমায় অঙ্কুরের কাছে বেচবে কথা দিয়ে মোটা অঙ্কে অর্থ নিয়েছিল, কিন্তু সেদিন ভাইজান তোমায় নিয়ে আসে, নয়তো সেদিন বেচে দিত তোমায়। তারপরেও বহু চেষ্টা করেছে তোমায় মহল থেকে বের করে নিয়ে যাওয়ার, পারেনি। পরে ভাইজান নিজেই। মেহেরুন্নেসা গাঢ় করে চোখ বুঝল। বাদ দাও, অঙ্কুর তোমায় ভালোবাসে না। নায়েবের কাছে ভালো থাকবে তুমি, মানুষটা ভালো। আসছি আমি, সময় মতো তোমায় ডাকা হবে। মেহেরুন্নেসা বেরিয়ে গেল ঘর থেকে। চন্দ্রা কিছুক্ষণ বসে থেকে আয়নার দিকে তাকাতেই দেখতে পেল সুনেহরাকে। চোখ জোড়া দিয়ে পানি পড়ছে বেয়ে। প্রভার চোখ কপালে উঠে যায়। শুনে ফেলেছে নাকি সব, নাকি বোনের বিয়ে হচ্ছে বলে কাঁদছে। প্রভা উঠে এগিয়ে যেতে সুনেহরা এক পা পিছিয়ে গেল। হাত উঁচু করে থামতে বলল প্রভাকেও। প্রভা কথা কাটতে বলল, এ কি, তুই উঠেছিস কেন? হেকিম বলেছে তোর শরীর খুব দুর্বল, যা শুয়ে পড় গিয়ে। শুনে, তুই আমার আপা না? তুই রুবায়েতের বোন। চন্দ্রা, তুই রত্না আপা না? চন্দ্রপ্রভার মুখ শুকিয়ে আসে। বোন বোন, আমার কথাটা শোন একবার। আমি তোর আপা, আমি। তাই তো বলি, আপা তোর আদল আর আগের মতো নেই কেন? সবাই বলে তুই গায়ে আগুন লাগানোর পর বিদেশ থেকে চিকিৎসক আনা হয়েছিল, তারা তোকে সারিয়ে তুলেছে। এখন তাদের চিকিৎসার ফলে তোর চেহারা বদলে গেছে, কিন্তু আসল সত্যিটা হলো তুই রত্নাপ্রভা নোস। সুনেরা, আমার আপা কোথায়? কোথায় আমার আপা? বল না, কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? তাদের কথোপকথনের মধ্যে কয়েকজন সখী দৌড়ে এলো। শাহজাদি সকালে অন্তরে ডেকেছে আপনাকে।
ওরা চন্দ্রাকে নিয়ে গেল। সুনেহারা সেখানেই বসে কাঁদতে লাগলো। অন্দরে খুব বড়সড় আয়োজন নেই। বাইজিদের ইচ্ছে ছিল ভীষণ ধুমধাম করার, কিন্তু মেহেরুন্নেসার কথা ভেবে অতটাও হলো না, তবে একেবারে কমও না। নিয়ম মাফিক নবীর কালেমা পড়ে দুইজনের বিবাহ সম্পন্ন হলো। এখন করে বিদায়ের পালা। রাত অনেকটাই গভীর হয়ে এসেছে তখন। প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির রাজকীয় ঘোড়ার গাড়ি, চারিপাশে মশালের আলো। বিদায়ের মুহূর্তে রত্নপ্রভার চোখ বারবার ভিজে উঠছে। এতদিনের পরিচিত মহল, পরিচিত কক্ষ, পরিচিত জীবন সব ছেড়ে আজ অন্য এক জীবনে পা রাখছে সে। কি এক জীবন তার, এ যেন ভাসমান জীবন। একবার অন্য রাজ্য ছেড়ে এই রাজ্যে এসে নিজের পরিচয় গড়ল, এখন আবার এখান থেকে অন্য আরেক জায়গায় যাচ্ছে। নেওয়াজে আবিদ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। তার মুখের বোকাশোকা হাসিটা নেই আজ। অন্দরের ফটকের দিকে কয়েকবার তাকালো। সুনেহারা আসছে না। বোনের বিদায় বেলায় কি আসবে না সে? তার মনে চারা দিয়ে উঠে অন্যায়ের আভাস। অন্য কারো স্বামী হয়ে কোনো নারীর জন্য এত উতলা হওয়া যাবে না। অবশেষে সুনেহারার দেখা মিলল। সুনেহারা বারবার কান্নারত মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে তাদের পানে, কোনো কথা বলছে না। রত্নপ্রভা জোর করে হাসলো। তুই আসবি তো আমায় দেখতে সুনেহারা? তোকে আমার অনেক কথা বলার আছে রে বোন। শেষমেশ বিদায় সব আনুষ্ঠানিকতা শেষ হলে গাড়িতে উঠল দুজন। ঘোড়ার গাড়িটা মহল ছেড়ে দূরে মিলিয়ে গেল। নেওয়াজের বাড়িটা শাহাবাদ প্রাসাদের মতো বিশাল না, ছোট্ট একটা দালান, তবে অসম্ভব পরিপাটি। সামনে ছোট ফুলের বাগান, বেলি আর জুঁই ফুলের গন্ধে পুরো উঠান ভরে আছে। দেয়ালের পাশে ঝুলছে কয়েকটা হারিকেন, আলোগুলো নরমভাবে কাঁপছে বাতাসে। ঘোড়ার গাড়ি থামতেই দরজার সামনে এসে দাঁড়ালেন নেওয়াজের মা। বয়স হয়েছে, তবুও মুখে অদ্ভুত মায়া। রত্নপ্রভাকে দেখে চোখ ভিজে উঠল তার। হালকা হেসে বললেন, আসো মা। তারপর মিষ্টি আর পানির থালা নিয়ে বরণ করে ঘরে তুললেন তাকে। রত্নপ্রভা চুপচাপ সব দেখছে। তার মাথাটা ভিতরটা প্রচণ্ড ভারী। নেওয়াজ নিজের কক্ষের সামনে এসে চন্দ্রাকে ইশারা করলো এদিকে আসতে। দরজাটা খুলতেই প্রভা কিছুটা অবাক হলো। কক্ষটা ছোট্ট কিন্তু সুন্দর, খুব সুন্দর। সাদা পরিষ্কার বিছানা, চারিপাশে ফুল ছড়ানো। জানালার পাশে মাটির ফুলদানি, সেখানে কৃষ্ণচূড়া রাখা। হয়তো ইচ্ছে করে এনেছে নেওয়াজ। কক্ষটা রাজকীয়তা না থাকলেও শান্তি আছে। নেওয়াজ অপ্রস্তুত গলায় বলল, খুব বড় কিছু করতে পারিনি। রত্নপ্রভা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে বিছানার একপাশে বসলো, তারপর কিছুক্ষণ পর শুয়েও পড়ল। নেওয়াজের দিকে ফিরেও তাকালো না একবার। উল্টো পাশে মুখ ঘুরিয়ে নিল। নেওয়াজ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওভাবে। সে শাহজাদি নায়েবকে কি মেনে নেবে? আর না সে জোর করতে পারবে বা স্বামীর অধিকার খাটাতে পারবে, যদিও সেসবের কোনো ইচ্ছেই নেই তার। ছোট্ট করে দীর্ঘশ্বাস ছাড়লো। মেয়েটার অবস্থাটাও সে বুঝতে পারছে। চুপচাপ আলমারি থেকে একটা চাদর বের করলো। মেঝেতে নিচে বিছানা করতে করতে ধীরস্বরে বলল, ভয় পাবেন না, আপনি যতদিন সময় নিতে চান নিন। প্রভা তাও কিছু বলল না। হারিকেনের ক্ষীণ আলোয় ছাদের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর নিচে শুয়ে পড়ল নেওয়াজ। বাইরে ঝিঝি পোকার ডাক, মেঘের তর্জন গর্জন শোনা যায়। বছরের শেষ বৃষ্টি বোধহয়, সামনেই শীত। চাপা কান্নার শব্দ আসে নেওয়াজের কানে। রত্নপ্রভা মুখ চেপে কাঁদছে। বালিশটা ভিজে যাচ্ছে একের পর এক অশ্রুতে। চোখ বন্ধ করতেই বারবার ভেসে উঠছে অঙ্কুরের মুখ। তার কথা, তার স্পর্শ, তার প্রতারণা, সবকিছুই ছিল মারাত্মক। নিজেকে বোঝাতে চাইছে সে ঘৃণা করে অঙ্কুরকে, তবুও বুকের ভিতরটা কেন এমন জ্বলছে, কেন ভুলতে পারছে না। অঝরে কাঁদতে কাঁদতে একসময় বালিশে মুখ গুজে ফেললো প্রভা। মেঝেতে শুয়ে থাকা নেওয়া চুপচাপ ছাদের দিকে তাকিয়ে ভাবছে সে হয়তো বিয়েটা করে ঠিক করেনি। আগে রত্নপ্রভার সাথে কথা বলা উচিত ছিল। পরপর দুই জায়গা থেকে ঠকে আসা মেয়েটা এত সহজে কি করে সবটা মেনে নেবে? মুচকি এসে বলল, কাঁদবেন না শাহজাদি, আপনি তবিও তো পেয়ে হারিয়েছেন, আর আমি যাকে হারিয়েছি সে কখনো আমার ছিলই না। নেওয়াজ জানে এই মেয়েটার হৃদয়ে পৌঁছাতে অনেক সময় লাগবে। দেখা যাক কতদিন কি করে। ততক্ষণে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে বাইরে। কক্ষের ভিতরে বড় জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে মেহেরুন্নেসা। কালো রেশমি পোশাকে তাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আগের থেকে স্বাস্থ্য একটু বেড়েছে। শাহজাদা বলে এতে নাকি তাকে আরো বেশি সুন্দর দেখায়। এক হাত আলতো করে নিজের পেটের উপর রাখা, চোখে মুখে কোমলতা। পিছন থেকে এসে জড়িয়ে ধরলো বায়েজিদ। চিবুক রাখলো তার কাঁধে। কি ভাবছেন সম্রাঙ্গিনী? মেহেরুন্নেসা হালকা হেসে বলল, সত্যি আমি মা হতে চলেছি? বায়েজিদ আলতো করে তার পেটের উপর হাত রাখলো। ও মা, এতদিনেও আপনার বিশ্বাস হচ্ছে না? মেহেরুন্নেসা চোখ শুরু করে তাকালো। আপনি খুশি হননি? বায়েজিদ বোকা বোকা হেসে বলল। অতিরিক্ত খুশি হয়েছে বলে বোধহয় মাথা কাজ করছে না। মেহেরুন্নেসা মৃদু হেসে মাথা নামিয়ে ফেললো। বায়েজিদ তাকে ঘুরিয়ে নিজের দিকে ঘোরালো। তবে একটা কথা, কি? আমার মেয়ে হলে কিন্তু ওর নাম আমি রাখবো। ও মা, ছেলে হলে? ছেলে হলেও আমি রাখবো। মেহেরুন্নেসা ভ্রু কুচকে বলল, তাহলে আমি কি করব? আপনি শুধু ওকে আদর করবেন। বাহ, কষ্ট আমি করব আর নাম আপনি রাখবেন? বায়েজিদ হেসে ফেলল। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে মিলিয়ে রাখবো।
পেটের ভিতর বেড়ে ওঠা অস্তিত্বটা নড়াচড়া টের পেতে মেহরুন্নেসার চোখে খুশির ঝিলিক দেখা গেল। বায়েজিদের হাত নিজের পেটে ধরে বলল। দেখুন দেখুন, আপনার ছেলে কেমন লাথি মারছে আমার পেটে। বায়েজিদ চোখ সরু করে। তুমি কি করে জানলে ছেলেই হবে? মেহরুন্নেসা লজ্জামাখা গলায় বলল। গত রাতেই স্বপ্ন দেখলাম একটা পুচকে শেষদাদা আপনার সাথে তলোয়ার চালাচ্ছে। চোখ জোড়াও একদম আপনার মতো সবুজাব। মেহরুন্নেসা বিছানায় গিয়ে বসলো। বলুন তো কি নাম রাখবেন? বায়েজিদও পাশে বসে অনেক ভেবে বলল। মেয়ে হলে জান্নাত, আর ছেলে হলে? মেহরুন্নেসার সাথে সাথে মুখ কুচকালো। ছেলে হলে নাম আমি রাখবো। মেহরুন্নেসা কিছুক্ষণ চুপ থেকে বলে। ছেলে হলে আমি চাই ও আপনার মতো হোক, চোখ জোড়া সবুজাব হোক, আর হোক অসীম সাহসী। বায়েজিদ আলতো করে মেহরুন্নেসার কপালে চুমু রাখলো। জড়িয়ে ধরল একে অপরকে। তাদের এই আবেগঘন মুহূর্তে দূর থেকে শোনা যায় জাহাজের শব্দ। গভীর রাত, চারিপাশ একদম নিস্তব্ধ। আবিদদের বাড়ি থেকে একটু দূরেই নদী। নদীর পাড় থেকে কুকুরের ডাক ভেসে আসছে ক্ষীণভাবে। হারিকেনের হলদে আলোয় ছোট্ট কক্ষটা আধো অন্ধকার। মেঝেতে বিছানা করে শুয়ে পড়েছিল নেওয়াজে আবিদ। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। হঠাৎ কেমন এক যেন ঘষ্টানোর শব্দ কানে আসে তার। ঘুম ভেঙে গেল আচমকায়, অবাক হলো বেশ। এই রাত বিরাতে কে কি করছে? মনে হলো ভারী কিছু টানা হচ্ছে মাটির উপর দিয়ে। আবিদ চোখ খুলে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো শব্দটা কোথা থেকে আসছে। তারপর কিছুটা বিচলিতভাবে উঠে বসলো। চারিপাশ অস্বাভাবিক নীরব। থাকারই কথা, এত রাতে ঘুম বাদ দিয়ে কে কি করবে? তার দৃষ্টি গিয়ে সোজা পড়লো বিছানার দিকে, কিন্তু বিছানাতে রত্নপ্রভা নেই। মুহূর্তেই বুক ধক করে উঠল তার। শাহজাদি, আবির তড়িঘড়ি উঠে দাঁড়ালো। দরজার বাইরে বের হলো। উঠান ফাঁকা, রান্নাঘর ফাঁকা, বারান্দা, পিছনের ছোট পথ আর সব জায়গায় খুঁজলো, কোথাও নেই রত্নপ্রভা। বাইরে ঠান্ডা বাতাস বইছে, বৃষ্টি হয়ে গেছে অল্প, আবার বোধহয় নামবে। রত্নাকে না পেয়ে আবিদের হাত পা কেমন ঠান্ডা হয়ে উঠল। মনে অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগলো। আজকালকার ঘটনাগুলোর পর থেকে কাউকে বিশ্বাস করা যায় না, তার উপর রত্নপ্রভার অতীত। গলা শুকিয়ে এলো তার। আবার মেয়েটা ভুলভাল কিছু করে বসবে না তো? আবার দ্রুত বাইরে বের হলো। ছোট্ট বাগানটাও খুঁজলো, কোথাও কেউ নেই। বাতাসে তীব্র জুঁই ফুলের গন্ধ ভেসে আসছে। অনেকক্ষণ খুঁজেও পেল না। নিজের উপর রাগ হচ্ছে। তার উচিত ছিল আজকের রাতটা তাকে চোখে চোখে রাখা। ক্লান্ত হয়ে আবার কক্ষে ফিরল আবিদ। দরজা ঠেলেই থমকে গেল। রত্নপ্রভা আগের মতোই বিছানায় শুয়ে আছে, চাদর গায়ে দেওয়া, যেন কোথাও যায়নি। আবিদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল, তারপর এগিয়ে গেল খাটের দিকে। শাহজাদি, শাহজাদি। দুইবার ডাকতে রত্নপ্রভা চোখ খুলল, মুখে বিরক্তি নিয়ে বলল। কি হয়েছে? আবিদ কিং কর্তব্য বিমূঢ় গলায় বলল। আপনি কোথায় গিয়েছিলেন? রত্নপ্রভা ভ্রু কুচকাল। মানে? আমি আপনাকে পাচ্ছিলাম না, পুরো বাড়ি খুঁজলাম। রত্নপ্রভা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীর গলায় বলল। ঘুম আসছিল না, বাইরে গিয়েছিলাম একটু। আবিদ হাঁপ ছাড়লো যেন, তবুও বুকের অস্বস্তিটা পুরা গেল না। তখন স্পষ্ট শুনেছিল ভারী কিছু টানার শব্দ। আর তাছাড়া বাইরে খুঁজতে গিয়ে কোথাও রত্নপ্রভাকে পায়নি। রত্নপ্রভা আবারও চোখ বন্ধ করে ফেলল। এখন ঘুমান, মাথা ধরছে আমার। আবিদ চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর নিচে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আর ঘুম এলো না তার। বারবার মনে হতে লাগলো কিছু তো একটা লুকাচ্ছে রত্না। সকাল হয়েছে, সূর্য পুরোপুরি উঠেনি এখনো। চারিপাশে হালকা কুয়াশার আস্তরণ। উঠানের কোণে জমে থাকা শিশিরের আলো পড়ে চিকচিক করছে। গভীর ঘুমিয়ে ছিল আবিদ। হঠাৎ তার মা এসে দরজায় খটখট শব্দ করে ডাকতে লাগলো। আবিদ, এই আবিদ, ওঠ তো। আবিদ বিরক্ত গলায় বলল। উফ আম্মা, কি হয়েছে? ওঠ বলছি, জরুরি কথা আছে। আধো ঘুম চোখে উঠে বসলো আবিদ। দরজা খোলার সাথে সাথে আঙ্গুল ছোটে দিয়ে ফিসফিস করে বলল। আস্তে কথা বলো, শাহজাদির ঘুম ভেঙে যাবে। কথাটা বলে বিছানার দিকে তাকালো। রত্নপ্রভা এখনো ঘুমিয়ে আছে, মুখটা অন্যদিকে ফিরানো, কাল রাতের মতোই নিশ্চুপ। আবিদ দরজা আগের মতোই ভিড়িয়ে দিয়ে বাইরে বের হলো। উঠানে এসে দেখলো তার মা কেমন অস্থির হয়ে চারিপাশ দেখছে। কি হয়েছে? তার মা হাত তুলে মাটির দিকে দেখালো। এগুলো দেখ তো, কাল রাতে কি কিছু এনেছিলি বাড়িতে? এগুলো তো ঘোড়া গাড়ির চাকার দাগও না, মনে হচ্ছে কিছু টেনে আনা হয়েছে। বড় কোনো থলে বস্তা। আবিদ নিচে তাকাতেই কপাল কুঁচকে গেল। ভেজা মাটির উপর লম্বা লম্বা দাগ, মনে হচ্ছে ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। উঠান পেরিয়ে পিছনের সরু পথের দিকে। একটা না, অনেকগুলো। মাটির কিছু অংশ গভীরভাবে কেটে গেছে ভারে। আবিদ হাঁটু গেড়ে বসে দাগগুলোর উপর হাত বুলালো। মুখটা গম্ভীর হয়ে উঠেছে তার। গতরাতে তার শোনা শব্দটা ভুল ছিল না, তার মানে ঘষ্টানোর শব্দ, ভারী কিছু টানার শব্দ। নিচু গলায় বলল। রাতে কিছু শুনেছিলে নাকি আম্মা? কই না তো, আমি তো কিছু শুনিনি। তুই শুনেছিলি? আবিদ ওপর নিচ মাথা নাড়ল। হ্যাঁ, কি? মনে হয়েছিল কেউ যেন ভারী কিছু টানছে। আবিদের মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাই আল্লাহ, চোর টোর নাকি? দেখি তো ঘরে সবকিছু ঠিক আছে কিনা।
আবিদ উঠে দাঁড়ালো দ্রুত। তার চোখ এবার সোজা গিয়ে পড়লো কক্ষের দরজার দিকে। ভেতরে এখনো নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে রত্নপ্রভা, কিন্তু কেন যেন হঠাৎ করে মেয়েটাকে তার আগের মতো নিরীহ লাগছে না। আর মনে হচ্ছে কালকের ঘটনা রত্ন ভালো করেই জানে, কেবল তার কাছে লুকাচ্ছে। আবিদ হাত মুখ ধুয়ে বাজারে গেল। ফিরে এসে দেখে রত্নপ্রভা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে, মুখে আগের মতোই শান্ত ভাব, যেন রাতের অদ্ভুত ঘটনাগুলোর কিছুই জানে না সে। আবিদ দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর বলল, শাহজাদি, একটা কথা জিজ্ঞেস করব? রত্নপ্রভা আয়নায় চোখ রেখেই বলল। করুন। আবিদ কিছুটা ইতস্তত করলো। গত রাতে আপনি বাইরে গিয়েছিলেন, তখন কি কিছু দেখেছিলেন? না মানে উঠানে কিছু দাগ পাওয়া গেছে। রত্নপ্রভা এবার ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। দাগ? মনে হচ্ছে ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। আর রাতে যখন আপনাকে খুঁজলাম সেই রকম শব্দও পেয়েছিলাম। রত্নপ্রভার চোখের পলক পড়ল না পর্যন্ত, একদম স্বাভাবিক গলায় বলল, আমি এমন কিছু জানি না, আর কোনো শব্দও শুনিনি। এতটা আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলল যে নিজেকে ভুল মনে হলো আবিদের। রত্নপ্রভা উঠে দাঁড়ালো, তারপর শান্ত গলায় বলল, আপনি কি ভাবছেন আমি মাঝরাতে বস্তা টানাটানি করেছি? আবিদ তড়িঘড়ি মাথা নাড়ল। না না না, আমি সেইভাবে বলিনি। রত্নপ্রভা ঠান্ডা স্বরে বলল, তাহলে এসব নিয়ে আর ভাববেন না। গ্রামের বাড়িতে কত রকম শব্দই তো হয়। কথা শেষ করে ওড়না টেনে বাইরে বেরিয়ে গেল সে। আবিদ দাঁড়িয়ে রইল ঠায়। তার মনে হচ্ছে মেয়েটা কিছু লুকাচ্ছে, কিন্তু কি? উঠোনে এসে দেখলো তার মা রান্নার প্রস্তুতি নিচ্ছে। মাটির চুলায় আগুন জ্বলছে, পাশে ডাল সবজি রাখা। রত্নপ্রভা গিয়ে বসলো শাশুড়ির পাশে, মুচকি হেসে বলল, আমি সাহায্য করি। ভদ্রমহিলা যেন আটকে উঠল। না না মা, আপনি এসব করবেন না। রত্নপ্রভা অবাক হলো। কেন? আপনি শাহজাদি মানুষ, এই ধোয়া আগুনের কাজ আপনার মানায় না। হাই আল্লাহ, এইসব করার অভ্যাস আছে নাকি আপনার? রত্নপ্রভা শান্ত স্বরে বলল, এখন তো আমি আপনার ছেলে স্ত্রী, এত আড়ম্বরের কি আছে? মহিলার মুখ নরম হয়ে এলো। তাও হয় নাকি মা? আপনার হাতে চামড়া দেখেছেন? এই হাতে কড়াই ধরতে ভালো লাগবে? রত্নপ্রভা চুপ করে রইল। অনেকদিন পর কেউ তাকে এত যত্নে স্বরে কথা বলছে। অদ্ভুত একটা অনুভূতি হলো বুকের ভেতরে। ভদ্রমহিলা হাসি মুখে একটা পিড়িয়ে গিয়ে দিল। আপনি বসুন, আমি নাস্তা দিচ্ছি। রত্নপ্রভা সেখানেই বসলো। এই সাধারণ ছোট্ট সংসারে উষ্ণতা তার জীবনে বড় বেশি অপরিচিত। এভাবে ধীরে ধীরে কাটতে লাগলো তাদের ছোট্ট সংসার, ছোট্ট দালান বাড়ি। সকালে উঠানে রোদ আসে, সন্ধ্যায় তা অস্ত যায়। বিকালে জুঁই ফুলের ছোট্ট বাগানটায় বসে থাকে রত্না। আবিদ খুব চেষ্টা করতো শাহজাদির মন জয় করার, আর 5টা স্বামী স্ত্রীর মতো হওয়ার। কখনো বাজার থেকে রত্নপ্রভার পছন্দের ফল এনে রাখে, কখনো নতুন কাপড়, কখনো সন্ধ্যায় উঠানে বসে গল্প শুরু করতে চায়। কিন্তু রত্নপ্রভা সবসময় একটা দূরত্ব রাখে। তাদের সম্পর্ক, ভদ্রতা, সম্মান সবই আছে, নেই কেবল ভালোবাসা। আবিদ বুঝে তবু কিছু বলে না। রাতে একই কক্ষে থেকেও দুজনের মাঝে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে থাকে। আবিদ অবশ্য কখনো জোর করে না, কখনো প্রশ্নও করে না বেশি। রত্নপ্রভা ইচ্ছে করে নিজেকে সরিয়ে রাখে তার কাছ থেকে, কারণ মনটা এখনো অতীতের বিষাক্ত শেকলে আটকে আছে। মাঝরাতে কখনো ঘুম ভেঙে গেলে জানালার পাশে বসে থাকে সে, দূরে তাকিয়ে থাকে অনেকক্ষণ। আবিদ মাঝে মাঝে ঘুম ভেঙে দেখে, কিন্তু কাছে যায় না। একদিন সকালের দিকে উঠানে ঘোড়ার গাড়ির শব্দ শোনা গেল। আবিদ বাইরে বের হয়ে থমকে যায়। শাহবাদ মহলের রাজকীয় গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। দুজন সৈন্য নেমে সম্মান দেখালো। নায়েব মশাই, আপনাদের দুজনকে মহলে যেতে বলা হয়েছে। জরুরি সংবাদ। আবিদের কপাল কুঁচকে এলো। কি হয়েছে? সৈন্য মাথা নিচু করলো। তা আমাদের জানানো হয়নি। ভেতর থেকে বেরিয়ে এলো রত্নপ্রভা। আজ তার পরনে নীল পোশাক, চুলগুলো খোলা, মুখে কেমন অদ্ভুত টান পড়ে গেছে গাড়ি দেখেই। মহল থেকে জরুরি তলব, মানে সাধারণ কিছু না, নিশ্চয়ই তা গুরুতর কিছু। রত্নপ্রভা বলল, কোনো বিপদ হলো নাকি? আবিদ উত্তর দিতে পারল না, কারণ তার নিজের বুকেও অকারণ অস্বস্তি জমতে শুরু করেছে। উপায় না পেয়ে দুজনেই গেল গাড়িতে চড়ে। ঘোড়ার গাড়িটা টকবক শব্দ করে শাহবাদ প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে। দূর থেকে কেমন যেন ভিন্ন এক পরিবেশ টের পেল আবিদ। প্রাসাদের বাইরের রাস্তা জুড়ে মানুষের আনাগোনা, বড় বড় মশাল টাঙানো হয়েছে, রঙিন কাপড় দিয়ে সাজানো ফটক। সৈন্যদের মুখেও কেমন উজ্জ্বল ভাব। আবিদ ভ্রু কুঁচকে তাকালো চারিপাশে। আজকে কোনো অনুষ্ঠান? পাশে বসা রত্নপ্রভাও জানালার ফাঁক দিয়ে বাইরে দেখছে। ঢাকের শব্দ ভেসে আসছে দূর থেকে। প্রাসাদের কাছাকাছি আসতে দেখা গেল বিশাল উঠানে বড় বড় ডেগে রান্না হচ্ছে। দাসীরা ব্যস্ত হয়ে এদিক সেদিক ছুটছে। পুরো শাহবাদ যেন উৎসবে মেতে উঠেছে। প্রভা আবিদকে বলল, আপনার তো ভালো জানার কথা, বিয়ের পর আমি বাড়িতে না আসলেও আপনি তো রোজই আসেন। গাড়ি থামতে এক দাসী এগিয়ে এসে সম্মান দেখালো। শাহজাদি,
নায়েব মশাই জমিদার সাহেব অপেক্ষা করছেন। আবিদ গাড়ি থেকে নেমে চারিপাশে তাকালো বিস্মিত চোখে। গতকালও তো সে মহলে এসেছিল হিসাবের কাজে, কেউ তো একটা কথাও বলেনি, তাহলে হঠাৎ এত আয়োজন কেন? ভেতরে ঢুকতেই উত্তর পেয়ে গেল। দরবার সংলগ্ন বিশাল প্রাঙ্গণে দোয়া মাহফিল বসছে, সাদা কাপড়ে ঢাকা আসন, চারিপাশে সুগন্ধি ধূপের গন্ধ, রাজ্যের গণ্যমান্য লোকজন উপস্থিত। সামনে বসে আছেন বাকের শাহ, তার মুখে বহুদিন পর এমন প্রশান্তি দেখা যাচ্ছে। আবিদ আর রত্নপ্রভা এগিয়ে যেতে বাকের শাহ খুশির কণ্ঠে বললেন, এসো তোমরা, এসো এসো। রত্নপ্রভা মলিন হেসে বলল, কি উপলক্ষে এত আয়োজন আব্বা? বাকের শাহের চোখ জলজল করে উঠল আনন্দের। শাহবাদ এর ভাবে উত্তরাধিকারীর জন্য। রত্নপ্রভার কোনো ভাবান্তর দেখা গেল না। আবিদও খুশি হয়ে বলল, আরে এ তো সুসংবাদ। বাকের শাহ গর্ব মেশানো কণ্ঠে বললেন, মেহেরুন্নেসা মা হতে চলেছে, আমার বংশের নতুন শাহজাদা আসছে, তাই রাজ্যের সকল মানুষের সাথে দোয়া মাহফিলের আয়োজন করেছি। কিন্তু রত্নপ্রভার বুকের ভেতরটা হঠাৎ কেমন ভারী হয়ে উঠল। তার চোখ অনিচ্ছায় চলে গেল দূরে বসে থাকা মেহেরুন্নেসার দিকে। কত সুখ তার, সবাই তাকে ঘিরে আছে, সম্মান, ভালোবাসা, রাজ্য, স্বামী, সন্তান, সব যেন তারই। রত্নপ্রভার ঠোঁট শক্ত করে চোখ সরিয়ে নিল। আবিদ বাকের শাহকে বলল, আব্বা, সিদ্ধান্তটা কি হঠাৎ নিয়েছো নাকি? গতকালও তো আমি আসলাম, কিছু বললে না তো। বাকের শাহ কিছু বলার আগে প্রভা চেতে যায় আবিদের উপর। আপনি কে? কেন আপনাকে বলতে হবে সবটা? আবিদের মুখ অপমানে থমথমে হয়ে যায়। বাকের শাহ মেয়েকে ধমক দেয়, কি বলছো রত্না? ও আমাদের জামাই। কি হয় মানে? বাবা সিদ্ধান্তটা বাজিত নিয়েছে, তাও আবার গত রাতে। তুমি বিকেলে চলে গেছিলে, রাতে তোমায় জানাতে পারিনি, তাই তো সকাল সকাল ঘোড়ার গাড়ি পাঠিয়েছি। আবিদ হেসে বলল, আমি বুঝতে পেরেছি আব্বা, রান্নার ওই দিকটা দেখি বরং। হ্যাঁ বাবা, যাও। প্রভা চলে গেল নিজের ঘরে। মেহেরুন্নেসার পাশ কেটেই গেল। মেহেরুন্নেসা প্রভার ব্যবহারে ভাবলো হয়তো বিয়ের বিষয়টা নিয়ে এখনো তার উপর রাগ করে আছে। সুনারা আজকাল ভীষণ চুপচাপ হয়ে থাকে, কথা বলে না দরকার ছাড়া। চঞ্চল মেয়েটার দোষীপনা কমে গেছে, তার আপন মানুষগুলোই রূপ বদলাচ্ছে। যেই বোনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো সে অনেক আগেই মারা গেছে। এই মেয়েটা তার বোন নয়, অন্য কেউ। কোনোভাবে এটা মানতে পারছে না সুনেহারা। নিজের মা তাকে হত্যার চেষ্টা করতে চাইলো। আর কি কি দেখতে হবে বেঁচে থাকলে। এখন চিন্তা হয় মেহেরুন্নেসার জন্য, তার বাচ্চাটা ভালোভাবে দুনিয়ায় আসুক। ভাবনার মধ্যে পাশ থেকে পুরুষালী কণ্ঠ কানে আসে। সুনায়রা চমকে তাকাতে দেখে মাহাদি পাশে দাঁড়িয়ে আছে। দীর্ঘশ্বাস ছেড়ে মাথা ঠেকায় তার চওড়া বাহুতে। আমার কিচ্ছু ভালো লাগছে না। মাহফিলে একটু বসুন, হাদিস পাঠ শুনুন, ভালো লাগবে। অগত্যা এই দৃশ্য দেখলো চন্দ্রা। সুনায়রাকেই খুঁজছিল এসেছে পর থেকে, এতক্ষণ পরে এসে তাকে পেল, তা আবার এই অবস্থায়। সেনাপ্রধানের বাহু জড়িয়ে দাঁড়িয়ে আছে সে। রাগে চোখ জোড়া লাল হয়ে উঠে তার। ক্রোধ নিয়ে ডাকে, সুনহেরা। দুজনাই পিছনে ফিরে। দুজনের মধ্যে সামান্য ভয় বা লজ্জা কিছুই নেই। চন্দ্রা কড়া গলায় বলল, এখানে কি হচ্ছে? তা বলার আপনি কে? মাহাদিকে কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল সুনেহারা। মাহাদি হতভম্ব, কখনো সুনেহারাকে বোনের সাথে এমন ব্যবহার করতে দেখেনি সে। হতে পারে কোনো মনোমালিন্য চলছে। দোয়া মাহফিল শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। কক্ষে ফিরে ক্লান্ত শরীর নিয়ে পালঙ্কে বসলো মেহেরুন্নেসা। এখন তার শরীর আগের মতো নেই, পেটটা বেশ ভারী হয়ে উঠেছে, হাঁটলেও কষ্ট হয়, মাঝে মাঝে মাথা ঘুরে। নিজের পেটের উপর আলতো করে হাত রাখলো সে। হঠাৎ খেয়াল হলো বায়েজিদ কক্ষে নেই। কিছুক্ষণ পর পাশের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো সে। কালো পোশাক পরা, কোমরে তালোয়ার বাঁধা, মনে হচ্ছে কোথাও বের হবে। মেহেরুন্নেসা ভ্রু কুঁচকে বলল, এত রাতে কোথায় যাচ্ছেন? বায়েজিদ খুব স্বাভাবিক গলায় বলল, একটু কাজ আছে, কিসের কাজ? ফিরে এসে বলবো। মেহেরুন্নেসা উঠে দাঁড়াতে গেলে বায়েজিদ দ্রুত এগিয়ে এসে ধরে ফেলল। আস্তে, কি যে করো না তুমি। মেহেরুন্নেসা কেমন সন্দেহ ভরা চোখে তাকালো। আপনি কিছু লুকাচ্ছেন? বায়েজিদ ছোট্ট হাসলো। আপনার থেকে আমি লুকাবো সম্রাঙ্গিনী? আমি যাব আপনার সাথে। হুম, তুমি বিশ্রাম নাও, সারাদিন কম হুটুপুটি করনি। তারপর মেহেরুন্নেসার পেটের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তাছাড়া এই অবস্থায় তো আমার বাইরে যাওয়া ঠিক না। মেহেরুন্নেসা কিছু বলার আগে বায়েজিদ আলতো করে কপালে চুমু দিল। ঘুমিয়ে পড়ো, ফিরতে বেশি দেরি হবে না। কথা শেষ করে বেরিয়ে গেল সে। মেহেরুন্নেসা স্থির হয়ে বসে রইল। তার বুকের ভিতর কেমন অস্থিরতা কাজ করছে। হঠাৎ করে দেখলো তাদের কক্ষের সামনে দিয়ে সুনেহারা যাচ্ছে। মেহেরুন্নেসা ডাকলো, সুনেহরা আপা। সুনেহারা ডাক শুনে পেছনে ফিরল। জি ভাবি। একটু ভেতরে আসো। সুনেহারা ভিতরে ঢুকতে মেহেরুন্নেসা নিচু স্বরে বলল, তোমার ভাইজান কোথাও যাচ্ছে, আমি যেতে পারছি না, তুমি তাকে অনুসরণ করো। সুনেহারা চোখ বড় বড় করে বলল, গোয়েন্দাগিরি? মেহেরুন্নেসা চোখ পাকিয়ে তাকালো। সুনেহারা হেসে ফেললো ফিক করে। আচ্ছা যাচ্ছি।
কিছুক্ষণের মধ্যে কালো চাদর জড়িয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল সে। রাত তখন গভীর। সুনেহরা নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুসরণ করতে লাগলো বায়েজিদকে। মহল পেরিয়ে জঙ্গল পেরিয়ে শেষমেশ নদীর দিকে যেতে লাগলো সে। নদীর পাড়ের কাছে পৌঁছাতেই ঘোড়া থামিয়ে দূরে লুকিয়ে রইল সে। বায়েজিদ পানি ঘেঁষে দাঁড়িয়ে আছে। শীঘ্রই সুনেহরার চোখ পড়ল নদীর কালো পানির উপর বিশাল এক জাহাজ ভিড়ে আছে, ঠিক সেই পুরানো জাহাজটা যেটাকে এর আগেও দেখেছে অনেকে। জাহাজের গায়ে মশালের আলো দপদপ করছে। পাটাতন নামানো হলো নদীর পার পর্যন্ত। বায়েজিদ চারিপাশ দেখে নিশ্চিত হয়ে সেই পাটাতন বেয়ে উঠে গেল জাহাজে। সুনেহরার বুকের ভেতর কেমন ঠান্ডা একটা স্রোত নেমে গেল। জাহাজটার দিকে স্থির চোখে তাকিয়ে রইল সুনেহরা। বায়েজিদ উঠে যাওয়ার কিছুক্ষণ পরই পাটাতন আবার টেনে তুলে নিল লোকগুলো। তারপর নদীর বুক চিরে এগোতে শুরু করলো জাহাজটা। সুনেহরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ভাইজান কোথায় যাচ্ছে, কার সাথে, তাও আবার এই জাহাজে? তার বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি জমতে লাগলো। সে আর মহলে ফিরল না। ঘোড়ার মুখ ঘুরিয়ে ছুটল উত্তর প্রাসাদের দিকে। অনেকদিন ধরেই জায়গাটা ফাঁকা। অঙ্কুর উধাও হওয়ার পর থেকে প্রাসাদটাকে গুদাম ঘর বানানো হয়েছে। বিভিন্ন অঞ্চলের বণিকেরা এখানে মালপত্র এনে রাখে। বিশাল ভবনের চারিপাশে মশাল জ্বলছে, প্রহরীও অনেক। সুনেহরা দূরে একটা শুকনো ঝোপের আড়ালে ঘোড়াটা বেঁধে দিল। তারপর কালো চাদরটা ভালো করে মুড়িয়ে নিঃশব্দে এগুতে লাগলো। রাতের বাতাসের চারিপাশটাতে কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ। পুরনো প্রাসাদটার দিকে তাকালে এখনো গা ছমছম করে। এখানেই তো কত ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সুনেহরা দেয়ালের পাশে ঝুঁকে ঝুঁকে এগোতে লাগলো। কানে এক একটা শব্দ আসলো, মাটি ঘষার মতন শব্দ। তৎক্ষণাৎ থেমে গেল সে। সামনের খোলা জায়গাটার দিকে তাকাতেই চোখ সরু হয়ে এলো। দুজন লোক চারিপাশে দেখে মাটির উপরের বড় কাঠের ঢাকনাটা সরালো। তার নিচে অন্ধকার একটা গর্ত, গর্ত না ঠিক সুড়ঙ্গ। তারপর দেখতে পেল কালো কাপড় জড়ানো একজন লোক দ্রুত সেই সুড়ঙ্গ বেয়ে নিচে নেমে গেল। লোকটা নামতেই আবারও ঢাকনাটা লাগিয়ে দিল বাকিরা। সুনেহরার মাথার ভেতর যেন ঝড় বয়ে গেল। এই গুদামের নিচে সুড়ঙ্গ, আর সেখানে দিয়ে লোক যাওয়া আসা করছে। কই, সুনেহরা তো কখনোই সুড়ঙ্গ দেখেনি। কত গোপন সুড়ঙ্গ তার জানা। এসব ভাবনার মধ্যে আচমকা পিছন থেকে কেউ একজন বাড়ি দিল সুনেহরার মাথা বরাবর। আগে থেকেই টের পেয়ে যেতে সামান্য সরে গেল, কিন্তু তবুও বাড়িটা লাগলো তার বাম কাঁধে। উত্তরের প্রাসাদ থেকে মুখ কালো করে মহলে ফিরল সুনেহরা। দুইটার একটাতেও সফল হতে পারেনি। না পারল বায়েজিদকে ধরতে, আর না পারল ওই সুড়ঙ্গ অবধি যেতে। তবে দেখতে পেরেছে এটাই ঢের। মেহেরুন্নেসাকে আগে খবরটা দিতে হবে ভেবে ওর ঘরের দিকে গেল, কিন্তু মেহের ঘরের ভিতর থেকে বন্ধ। ভাবলো সকালে জানাবে। কাঁচা ঘুমটা না ভাঙানোই ভালো। হুট করে মনে পড়লো কদিন পর একটা পুচকে আসবে। ইস, কত মজা হবে তখন। খুশিতে গদগদ হয়ে লাফাতে লাফাতে সিঁড়ি নামতে লাগলো। মেয়ে হলে তো সুনেহরা খুব সাজাবে ওটাকে। মনের সুখে দুই হাত ছড়িয়ে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ আটকালো সিঁড়ির কোনায়। তড়িৎ বেগে থেমে গেল ঘূর্ণন। লজ্জায় পড়ে গেল বেশ। এই লোকটা এই সময় এখানে কি করে? মাহাদি দুই হাত বুকে গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে সুনেহরার এই ছেলে মানুষই কর্মকাণ্ড। কাচুমাচু হয়ে মাহাদির সামনে এসে দাঁড়াতে মাহাদি বলল, থামলেন কেন? নাচুন না। নাচুন নাচুন। নাচবেনই তো। সবে একটু সুস্থ হয়েছেন, এখনই ঘোড়া ছুটিয়ে এদিক সেদিক যাওয়া শুরু করেছেন, আবার ধেই ধেই করে নাচছেন। সুনেহরা কপাল কুঁচকে মাহাদির দিকে তাকায়। আমরা বিয়ে করব কবে? আপনি জানেন আমার বয়স কত? কত? আমার বয়স 34 বছর, আর আপনার 19। সুনেহরা হাই তুলতে তুলতে বলল, বড্ড ঘুম পাচ্ছে। বয়স টয়স সকালে দেখব। গেলাম আমি। মাহাদি বর্মের আড়াল থেকে মৃদু হাসলো। মেয়েটা যে লজ্জা পেয়ে কথা ঘুরিয়ে চলে গেল তা ঠিকই বুঝেছে। দেখতে দেখতে নেমে এলো শীত। চারিপাশে তখন কনকনে ঠান্ডায় যাচ্ছে। ভোরবেলা পুরো শাহাবাদ সাদা কুয়াশায় ঢেকে যায়। গাছের পাতায় শিশির জমে মুক্তোর মতো ঝিলমিল করে। মহলের ভেতরও এখন মোটা পর্দা টাঙানো। আগুনের পাত্র জ্বালিয়ে রাখা হয় কক্ষগুলোতে। মেহেরুন্নেসার শরীর দিন দিন ভারী হয়ে উঠেছে। হাঁটতে কষ্ট হয়, শ্বাস নিতেও কষ্ট হয় কখনো একটু হাঁটলেই, তবুও তার শান্তি এতে। কখনো কষ্ট অনুভব করে না। সবার ধারণা ছিল শাহাবাদের নতুন সূর্য আসতে চলেছে। দিনটা বেশ পার হলো দাসীদের সেবা যত্নে। আর বায়েজিদ তো আছেই সারাক্ষণ। কাজের ফাঁকে ফাঁকে স্ত্রীর কাছে আসতে ভুলে না। দূরে বাণিজ্যিক কাজেও যায় না। এমনিতেই সে এ জাহাজের ব্যাপার নিয়ে মেহেরুন্নেসা বড্ড রেগে আছে। আগের মতো কথা বলে না। সন্ধ্যাবেলা গরম বিদেশি চা খেলো অল্প। ভালোই লাগলো মেহেরুন্নেসার। বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস বইছে। জানালার কপাট কাঁপছে থরথর করে। হঠাৎই তীব্র ব্যথা উঠলো মেহেরুন্নেসার পেটে। পেট চেপে ধরে যন্ত্রণায় গুঙিয়ে উঠতে দাসী ছুটে এলো। গলা করে ডাকলো অন্যদের। পুরো মহল যেন তোলপাড়। দাসীরা দৌড়াদৌড়ি শুরু করলো। দাইমাকে খবর পাঠানো হলো, হেকিমও ডাকা হলো। মহলের নারীরা দ্রুত কক্ষে ঢুকে গেল। বায়েজিদ দরবারে ছিল। খবর পেয়ে সেও দৌড়ে আসলো। ছুটে এসে স্ত্রীর হাত ধরে তেই মেহেরুন্নেসা কেঁদে ফেললো। ভাঙা গলায় বলল, ব্যথা হচ্ছে শেহজাদা, প্রচন্ড ব্যথা হচ্ছে আমার। স্ত্রীর কান্নারত কণ্ঠ শুনে বায়েজিদের হৃদস্পন্দনের গতি বাড়ছে। সে তৎক্ষণাৎ দাসীদের দিকে তাকিয়ে গর্জে উঠল, দাইমা কোথায়? কিছুক্ষণের মধ্যে বয়স্ক দাইমা এসে পৌঁছালো। বহু প্রসব করিয়েছে সে জীবনে। কক্ষে ঢোকার আগে সবাইকে বের করে দিল। সে ঢুকেই দরজা বন্ধ করে দিল। তারপর শুরু হলো অপেক্ষা।
দীর্ঘ ও ভয়ঙ্কর অসহ্য অপেক্ষা। কক্ষের ভিতর থেকে মাঝে মধ্যে মেহরুন্নেসা চিৎকার ভেসে আসছে। প্রত্যেকটা চিৎকার যেন ছুরি হয়ে বিচ্ছে বায়েজিদের বুকে। সে বারবার দরজার দিকে এগিয়ে যাচ্ছে, আবারও ফিরে আসছে। মুঠি শক্ত করে পায়চারি করছে, ছটফট করছে গলা কাটা মুরগির মতো। চোখ লাল হয়ে গেছে উৎকণ্ঠায়। আমি ভেতরে যাব? বায়েজিদ এগোতে দ্রুত সামনে এসে দাঁড়ালো আবিদ। না না শাহজাদা, এমনটা করবেন না। এখন ভিতরে যাওয়া যাবে না, একটু ধৈর্য ধরুন। আমার স্ত্রী কষ্ট পাচ্ছে আর তুমি আমাকে বলছো ধৈর্য ধরতে? নেওয়াজ, আমি বুঝতে পারছি আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি শান্ত হন, আল্লাহকে স্মরণ করুন। বায়েজিদ রাগে আবিদের কলার চেপে ধরল। আমার মেহেরের কিছু হলে কাউকে ছাড়বো না। আবিদ শান্ত গলায় বলল। আল্লাহর ওপর ভরসা রাখুন। বায়েজিদ হাত ছেড়ে দিয়ে দেয়ালে ঘুষি মারলো। তার মাথা কাজ করছে না। ভেতর থেকে আবারও মেহরুন্নেসার কান্না ভেসে এলো। সুনায়রা কাঁদতে কাঁদতে দরজার পাশে দাঁড়িয়ে আছে। বায়েজিদ হাত ছেড়ে দিয়ে দেয়ালে ঘুষি মারলো। তার মাথা কাজ করছে না। ভেতর থেকে আবারও মেহরুন্নেসার কান্না ভেসে এলো। সুনায়রা কাঁদতে কাঁদতে দরজার পাশে দাঁড়িয়ে আছে। রত্নপ্রবাহ চুপচাপ। পুরো মহলে অস্বস্তিকর নীরবতা। সময় যেন থেমে গেছে। অবশেষে দরজাটা খুললো। সবাই একসাথে তাকালো সেদিকে। দাইমা বেরিয়ে এলো, কিন্তু তার মুখটা অস্বাভাবিক কালো, চোখ নিচু। সুনায়রার বুক ধক করে উঠল। কি হয়েছে কাকি? বাবু কাঁদছে না কেন? বায়েজিদ চেতে উঠল বৃদ্ধার প্রতি। আমার মেহের ঠিক আছে তো? কথা বলছো না কেন? দাইমা ঠোঁট কাঁপিয়ে তাকালো বায়েজিদের দিকে, তারপর খুব নিচু স্বরে বলল, সম্রাঙ্গী বেঁচে আছেন। এক মুহূর্তের জন্য হাঁপ ছেড়ে বাঁচলো সবাই, কিন্তু পরের কথাতেই যেন পুরো পৃথিবী থেমে গেল। কিন্তু সন্তানটা মৃত। সুনায়রা চিৎকার দিয়ে দু হাতে নিজের মুখ চেপে ধরলো। বায়েজিদের চোখ জোড়া অসম্ভব লাল হয়ে উঠেছে। দাইমা মাথা নিচু করেই বলল, বাচ্চাটা সকালের দিকেই পেটের মধ্যে মারা গেছিল। মৃত সন্তানের জন্ম খবরটা ছড়িয়ে পড়ল মহল জুড়ে। রাতের অন্ধকার হলো আরো বিদঘুটে। কত আশা ভালোবাসা নিয়ে রাত্রি জেগে স্বামী স্ত্রী সন্তানের নামকরণ নিয়ে মিষ্টি ঝগড়া করতো। সেই সন্তান কোলে নিতে না পারলে মেহরুন্নেসা না দম আটকেই মরে যায়। মহলটায় গত কয়েক মাস ধরে নতুন অতিথি আসার আনন্দে উৎসবের আমেজ ছিল। সেই মহল আজ নিস্তব্ধ, কারো মুখে হাসি নেই। মশালের দপদপে আলো কেমন ফ্যাকাশে লাগছে। দরবার কক্ষে চুপচাপ বসে আছেন বাকের শাহ। তার হাতে তসবি, কিন্তু ঠোঁট নড়ছে না, চোখ দুটো স্থির হয়ে আছে এ শূন্যে। এই বয়সে এসে তিনি ভেবেছিলেন নিজের নাতিকে কোলে নেবেন, শাহবাদের ভবিষ্যৎ উত্তরাধিকারীকে পাবেন, কিন্তু সবকিছু এভাবে শেষ হয়ে যাবে ভাবেননি। একটা দীর্ঘশ্বাস বের হলো তার বুক চিরে। পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে মাহাদি। আবিদ চুপ। পুরো পরিবেশটাই ভারী হয়ে গেছে। বায়েজিদ দরজার বাইরে দাঁড়িয়ে আছে স্থির হয়ে। তার চোখ দুটো লাল, মুখে কোনো শব্দ নেই। মনে হচ্ছে শরীর থেকে প্রাণটাই বের হয়ে গেছে। দাইমা ধীরে এসে বলল, সম্রাঙ্গী বারবার আপনাকে ডাকছেন। কথাটা শুনে যেন সম্বিত ফিরল তার। এক ছুটে কক্ষে ঢুকলো বায়েজিদ। ভেতরে ঝাঁঝালো ঔষধের গন্ধ। মোমবাতির আলোয় পুরো কক্ষ মলিন লাগছে। পালঙ্কে শুয়ে আছে মেহরুন্নেসা। চুলগুলো এলোমেলো, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কান্নায় ফুলে গেছে। বায়েজিদকে দেখতেই কাঁপতে কাঁপতে উঠে বসার চেষ্টা করলো সে। আমার বাচ্চা কই? আমার বাচ্চা কই শেহজাদা? বায়েজিদের বুকটা মোচড় দিয়ে উঠলো। মেহরুন্নেসা হাত বাড়িয়ে দিল তার দিকে। আমার আমার বাচ্চাকে এনে দিন। আমি ওর কান্না শুনেছি, আমি শুনেছি, সত্যি বলছি। বায়েজিদ কথা বলতে পারছে না, কণ্ঠ ভেঙে যাচ্ছে। মেহরুন্নেসা বায়েজিদের পাঞ্জাবি মুঠো করে ধরে বলল, ও কাঁদছিল, ও বেঁচে আছে, আমার বাচ্চা বেঁচে আছে। ওই তাই মিথ্যে বলছে। শেহজাদা ওনাকে বলুন না আমার বাচ্চাটাকে এনে দিতে। বায়েজিদ দ্রুত তাকে জড়িয়ে ধরলো। মেহের! মেহরুন্নেসা এবার হাউমাউ করে কেঁদে উঠল। না, আমার বাচ্চা মারা যেতে পারে না। আপনি এনে দিন ওকে, আমি ওকে কোলে নিব একটা বার। তার কান্নায় পুরো শরীর কাঁপছে। বায়েজিদ চোখ বন্ধ করে শক্ত করে জড়িয়ে রাখলো তাকে, কিন্তু তার নিজের চোখও ভিজে উঠেছে। এই প্রথমবার তার নিজেকে এত অসহায় লাগছে। মেহরুন্নেসা বুক চাপড়ে কাঁদছে। আমি ওকে অনুভব করতাম, ও আমার পেটের মধ্যে নড়তো, কথা বলতো আমার সাথে। আল্লাহ কেন আমার সাথে এমন করলো? দাসীরা এসে তাকে সামলানোর চেষ্টা করছে। দাইমা পানি খাওয়াচ্ছে। পুরো কক্ষের সবাই মেহরুন্নেসাকে নিয়েই ব্যস্ত। এইসবের মাঝে একটা বিষয় কারো খেয়াল হলো না, সুনেহারা কোথায়? মহলের কোথাও তাকে দেখা যাচ্ছে না। সবাই মৃত শিশুটাকে দেখতে থাকলেও সুনেহারার মাথায় তখন অন্য চিন্তা। গত দুদিন ধরে সে অদ্ভুত একটা বিষয়ে লক্ষ্য করছিল। গভীর রাতে কেউ একজন কালো চাদর মুড়িয়ে গুদামের ভেতরে ঢুকে যায়, তারপর অনেকক্ষণ পর বের হয়। প্রথম দিন গুরুত্ব দেয়নি, দ্বিতীয় দিনেও দূর থেকে দেখেছিল, কিন্তু আজ হঠাৎ সবকিছু মিলিয়ে তার সন্দেহ আরো বেড়ে গেল। তাই মহলের বিশৃঙ্খলার মাঝে চুপিসারে বেরিয়ে এলো সে। পিছনের বিশাল সুড়ঙ্গটাতে আগের মতোই আড়াল দিয়ে ঢুকে পড়ল ভিতরে। তার বুক ধুকপুক করছে। মাটির ঢাকনাটা আগে একটু সরানো ছিল। সুনায়রা নিচে নামতেই ঠান্ডা বাতাস এসে লাগলো গায়ে। ভেতরটা অন্ধকার, দেয়ালে দেয়ালে স্যাঁতস্যাঁতে গন্ধ। হাতে ছোট মশাল নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো সে। সুড়ঙ্গটা
অনেক গভীর, টুপটাপ পানি পড়ছে। খুব ক্ষীণ একটা শব্দ কানে এলো। সুনেরা থেমে গেল। তারপর আবারও একদম স্পষ্ট শোনা গেল একটা শিশুর কান্না। সুনেরার পুরো শরীর কেঁপে উঠল। সে তড়িঘড়ি করে শব্দটার দিকে ছুটল। সামনের বাঁকটা ঘুরতেই দেখতে পেল কালো চাদর মুড়িয়ে দেওয়া একটা মানুষ দ্রুত হাঁটছে। তার কোলে কাপড়ে মোড়ানো একটা ছোট্ট শিশু, আর সেই শিশুই কাঁদছে। সুনেরার মাথা ঝনঝন করে উঠল। সে চিৎকার করে বলল, এই দাঁড়াও। লোকটা পেছনে তাকিয়ে দৌড় দিল। সুনেরা ছুটল তার পিছনে। সুরঙ্গের ভেতরে দৌড়ানোর শব্দ প্রতিধ্বনির মতো বাজতে লাগলো। লোকটা শিশুটাকে বুকে চেপে ধরে মরিয়া হয়ে পালাচ্ছে। সুনেরা গতি বাড়িয়ে এক ঝাপে তার উপর পড়ে গেল। দুজন গড়িয়ে পড়ল মাটিতে। বাচ্চাটা আবারও কেঁদে উঠল জোরে। কে তুমি? সুনেরা লোকটা চাদর চেপে ধরল। লোকটাও ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে। ধস্তাধস্তির এক পর্যায়ে চাদরটা সরে গেল মুখ থেকে। তার মুখটা দেখে জমে গেল সুনেরা। চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগলো। তুমি তুমি এই জঘন্য কাজটা করেছিলে, আমাদের বংশের সন্তানকে অপহরণ। কোমর থেকে বাঁকানো ছুরিটা বের করতে আগন্তুক বাচ্চাটাকে ছেড়ে দিল। ভয়ার এক মুহূর্ত দাঁড়ালো না। সুনেরাকে ধাক্কা মেরে উঠে দৌড়ে অন্ধকারের দিকে মিলিয়ে গেল। সুনেরা হতভম্ব হয়ে বসে রইল কয়েক সেকেন্ড। তারপর দ্রুত শিশুটাকে কোলে তুলে নিল। বাচ্চাটা ঠান্ডায় কাঁপছে, ছোট্ট মুখটা লাল হয়ে আছে কান্নায়। সুনেরা বুক কেঁপে উঠল। সে কাপড় সরিয়ে তাকাতে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তারপর আর দেরি করলো না। শিশুটাকে শক্ত করে বুকে জড়িয়ে উন্মাদের মতো ছুটতে লাগলো মহলের দিকে। কনকনে ঠান্ডা বাতাস কেটে ছুটে চলেছে সুনেরা। চুলগুলো এলোমেলো, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গেছে। পায়ের চটি খুলে কোথায় পড়েছে নিজেও জানে না। খালি পায়ে দৌড়াচ্ছে। সুরঙ্গের ভাঙা ইট, ধারালো পাথর, শুকনো কাচের টুকরা একের পর এক পায়ে বিচ্ছে। কেটে রক্ত বের হচ্ছে। কোথাও কাটা ফুটছে, কিন্তু সুনেরা থামছে না। তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে আছে ছোট্ট শিশুটি। বাচ্চাটার মাঝে মাঝে কেঁদে উঠছে ক্ষীণ স্বরে। সুনেরা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। দৌড়াতে দৌড়াতে শুধু একটা কথাই বলছে সে, কিছু হবে না, কিচ্ছু হবে না সোনা, আমি আছি, তোমার ফুপি আছে তো। অবশেষে শাহবাদ মহলের মশাল দেখা গেল। সুনেরা আরো জোরে দৌড়ালো। ওদিকে মহলে তখন সকলেই ব্যস্ত মৃত শিশুটার শেষ কাজের প্রস্তুতিতে। ছোট্ট কাপড়ে মোড়ানো দেহটা রাখা হয়েছে। কবরও খোঁড়া হচ্ছে। চারিপাশ ভারী হয়ে আছে কান্নায়। দাইমা মুখ গম্ভীর করে দাঁড়িয়ে। বায়েজিদ নিথর হয়ে তাকিয়ে আছে। মেহরুন্নেসা অচেতন প্রায়। ঠিক সেই মুহূর্তে মহলের ফটকের দিক থেকে চিৎকার ভেসে এলো, ভাইজান! সবাই চমকে তাকালো। দেখলো সুনেরা ছুটে আসছে। তার পুরো শরীর কাঁপছে, পোশাক ছেঁড়া, পায়ে রক্ত, চুল এলোমেলো, বুকে আঁকড়ে ধরে আছে একটা শিশু। পুরো মহল স্তব্ধ হয়ে গেল। আবিদ হতভম্ব হয়ে বলল, শাহজাদি। সুনেরা হাঁপাতে হাঁপাতে সোজা সামনে এসে দাঁড়ালো। গর্জে উঠল রক্তচক্ষু নিয়ে, বন্দি করো এই দাইমাকে। দাইমার মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। সুনেরা কাপা হাতে শিশুটাকে তুলে ধরল। ভাবি মৃত বাচ্চা জন্ম দেয়নি? বায়েজিদ বজ্রাহত মানুষের মতো তাকিয়ে আছে। সুনেরা চিৎকার করে বলল, এই মহিলা মৃত বাচ্চাকে রেখে ভাবির সন্তানকে আরেকজনের হাতে তুলে দিচ্ছিল। মুহূর্তেই চারিপাশে হইচই পড়ে গেল। দাইমা পেছাতে শুরু করলো। মিথ্যা কথা। চুপ! সুনেরা এমন ভাবে গর্জে উঠল যে সবাই থমকে গেল। তার চোখ লাল হয়ে আছে ক্রোধে। আমি নিজের চোখে দেখেছি এই বাচ্চাটাকে নিয়ে পালাচ্ছিল একজন, আর ওই মৃত বাচ্চাটা অন্য কারো। বায়েজিদ এক পা করে এগিয়ে এলো। তার চোখ স্থির শিশুটির দিকে। বাচ্চাটা তখন কাঁদছে। বায়েজিদের হাত কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার সন্তান। সুনেরা চোখ মুছে বলল, হ্যাঁ ভাইজান, আপনার সন্তান বেঁচে আছে। সুনেরার কথা শেষ হতেই সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল দাইমার উপর। মহিলা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু মাহাদি এক টানেই তাকে সামনে এনে ফেলে দিল। দাইমা কাঁপা গলায় বলতে লাগলো, আমি কিছু করি না, আমাকে ফাঁসানো হয়েছে। বায়েজিদের চোখ তখন ভয়ঙ্কর শান্ত। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। সে দাইকে বলল, কার আদেশে করেছো? দাইমা চুপ। মাহাদি তালোয়ার বের করতে মহিলা চিৎকার দিয়ে উঠল, মেরে ফেলবেন না। বায়েজিদ আর কিছু বলল না, শুধু হাত তুলে ইশারা করলো। সাথে সাথে সৈন্যরা তাকে টেনে নিয়ে গেল কারাগারের দিকে। পুরো মহলে তখন উত্তেজনা। কেউ বিশ্বাসই করতে পারছে না এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে। ওদিকে সুনেরা শিশুটিকে শক্ত করে বুকে ধরে দ্রুত ঢুকলো মেহরুন্নেসার কক্ষে। মেহরুন্নেসা তখন আধা শোয়া অবস্থায়, চোখ দুটো ফুলে গেছে কাঁদতে কাঁদতে। দরজা খুলতেই দুর্বল চোখে তাকালো সে। তারপর সুনেরার কোলে শিশুটাকে দেখা মাত্র যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার। আমার বাচ্চা। কাপা হাতে সামনে এগিয়ে এলো মেহরুন্নেসা। সুনেরা চোখ ভেজা হাসি দিয়ে বলল, ভাবি আপনার সন্তান বেঁচে আছে। মুহূর্তে কান্নায় ভেঙে পড়লো মেহরুন্নেসা। দ্রুত বাচ্চাটাকে নিজের বুকে জড়িয়ে নিল, যেন বুকের ভিতর ঢুকিয়ে ফেলবে। অনবরত কপালে চুমু খাচ্ছে। কাঁদতে কাঁদতে বলছে, আমার বাচ্চা, আমার সোনা। ছোট্ট শিশুটাও যেন মায়ের গায়ের গন্ধ পেয়ে শান্ত হয়ে গেল। ক্ষীণস্বরে কেঁদে আবারও চুপ করে রইল। মেহরুন্নেসা চোখে তাকালো সুনেরার দিকে, চোখ ভর্তি কৃতজ্ঞতা। আমি আমি কিভাবে তোমার ঋণ শোধ করবো আপা? সুনেরা ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল। এমন বলবেন না ভাবি, এই রাজ্যের উত্তরাধিকারীকে আমি কোনো কিছু হতে দিতাম?
বায়েজিদ এগিয়ে এলো, তার চোখও ভিজে উঠেছে। মেহরুন্নেসার পাশে বসে শিশুটার দিকে তাকিয়ে রইল স্থির হয়ে। ছোট্ট কোমল শিশুটা তার সন্তান। তার হাত কাঁপতে লাগলো শিশুটাকে কোলে নিতে গিয়ে। মেহরুন্নেসা আলতো করে বাচ্চাটাকে তুলে দিল তার হাতে। বায়েজিদ বুকের কাছে আগলে নিল শিশুটাকে। তারপর হঠাৎই 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। মৃদু হেসে খুব নিচু স্বরে বলল, সবাই বলে তোমার বাবা নাকি ন্যায় বিচারক, অথচ তোমার সাথে এত বড় অন্যায় তোমার বাবা ঠেকাতে পারেনি মা। সুনায়রা চোখ মুছে বেরিয়ে গেল। মাহাদি দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত সে। সুনায়রা ঠোঁটে এক চিলতে হাসি ফুটলো। পাথর মানবটার অনুভূতি আসছে বোধহয়। চন্দ্রাকে দেখলো চুপচাপ বসে আছে। সুনায়রা সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আসলে পর কখনো আপন হয় না, সেটা তোমাকে দেখে বুঝলাম। এত কিছু হয়ে গেল, একটা বারো গেলে না ভাবির কাছে? চন্দ্রা উঠে দাঁড়ালো। তোর সাথে আমার কথা আছে। আমার তোর সাথে কোনো কথা নেই। সুনায়রা দৌড়ে বেরিয়ে গেল মহল থেকে। আজকে কেন জানি তার ভীষণ কান্না পাচ্ছে। মাহাদিও গেল পিছন পিছন। সুনায়রা বাগানের কাঠের বেঞ্চটার উপর বসে কেঁদেই যাচ্ছে। পাশে মাহাদি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। অল্প কাছে এসে বলল, আপনার মন ভালো করতে 2 লাইন কবিতা বলবো শাহজাদি? সরুন, ভালো লাগছে না আমার। একবার শুনুনি না? সুনায়রা চুপ। মাহাদির পাশে বসে বলল, নদীতে অনেক ঢেউ, আমার নেই কেউ। সুনায়রা কটমট করে তাকায়। বাহুতে চাপড় মেরে রেগে বলল, মস্করা হচ্ছে? মাহাদি হেসে বলল, তাহলে আরেকটা বলি, এটা ভালো লাগবে। যখন আপনাকে জাগলো দেখার শখ, উড়ে গেল একজোড়া কানাবক। সুনায়রা কান্নার মধ্যেও হেসে ফেলল। ধূপধাপ কিল বসাতে লাগলো মাহাদিকে। শীতের সকাল, চারিপাশে সাদা কুয়াশায় ঢাকা। উঠানের গাছগুলোতেও শিশির জমে আছে। আশেপাশের বাড়িগুলোতে মোরগ ডাকছে। আবিদ সেই ভোর থেকে ব্যস্ত হয়ে তৈরি হচ্ছে। পছন্দের পাঞ্জাবিটাই খুঁজে পাচ্ছে না। ওদিকে সময় গড়িয়ে যাচ্ছে। পাঞ্জাবি যাও পেলেও চিরুনি পাচ্ছে না। পুরো ঘরময় হাঁটাহাঁটি করছে। খাটে বসে চুল আঁচড়াচ্ছিল রত্নপ্রভা। ভ্রু কুচকে তাকালো ওর দিকে। কি ব্যাপার, সকাল সকাল এমন লাফাচ্ছেন কেন? আবিদ আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে বলল, আজ মহলে অনেক কাজ শাহজাদি। কিসের কাজ? আল্লাহর রহমত করছেন ভাবি, আর ছোট শাহজাদি সুস্থ আছে, তাই জমিদার বাবু আজ অনেকগুলো মহিষ আর ছাগল জবাই করবেন। পুরো রাজ্যে মাংস বিলি হবে, গরিবদের খাবার দেওয়া হবে, এজন্য জলদি যেতে হবে। রত্নপ্রভা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, ও। আবিদ তখন চিরুনি পেতা দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে তাড়াহুড়ো করছে। এমন সময় হাত ফসকে চিরুনিটা ধপ করে পড়ে গড়িয়ে চলে গেল খাটের নিচে। ধর ধর ধর। বিরক্ত হয়ে নিচু হলো আবিদ। খাটের নিচে অন্ধকার। হাত ঢুকিয়ে চিরুনি ধরতে গিয়েই থেমে গেল সে। কপাল কুঁচকে এদিক ওদিক তাকালো। খাটের একেবারে কোণে একটা ছোট্ট কাঠের বাক্স। গতকালও কি ছিল এটা? আবিদ ভ্রু কুঁচকে বাক্সটা টেনে বের করলো। রত্নপ্রভার বুক ধক করে উঠলো বাক্সটা দেখে। মুহূর্তে মুখের রং একটু ফ্যাকাশে হয়ে গেল। ও, ওটা আবার ধরছেন কেন? আবিদ অবাক হয়ে তাকালো। কেন, আপনার নাকি? হ্যাঁ, মানে পুরনো কিছু জিনিস। আবিদ ততক্ষণে বাক্সটার ঢাকনা খুলে ফেলেছে। খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে সারি সারি কাচের শিশি, কোনোটায় নীল তরল, কোনোটায় লাল, আরেক পুটলিতে আবার শুকনা গুঁড়ো, আবার কিছুতে অদ্ভুত কালচে পদার্থ। আবিদ একটা শিশি হাতে তুলে নিয়ে অবাক গলায় বলল, এগুলো কিসের? রত্নপ্রভার গলা শুকিয়ে এলো। ওগুলো ওষুধ। এত রকম? আবিদ আর একটা শিশি তুলে আলোয় ধরল। এই গাধাটাও কেমন অদ্ভুত। রত্নপ্রভা দ্রুত এগিয়ে এসে শিশিটা নিয়ে নিল। আপনি এসব বুঝবেন না, পুরনো জিনিস। আবিদ এবার পুরোপুরি কপাল কুঁচকে তাকালো তার দিকে। শাহজাদি, আপনি এসব কোথায় পেলেন? রত্নপ্রভা দ্রুত শিশিগুলো আবিদের হাত থেকে নিয়ে নিল। তারপর তাড়াহুড়ো করে একটার পর একটা আবারও কাঠের বাক্সে ভরতে লাগলো। হাত কাঁপছে অনবরত, কিন্তু সেটা মুখে প্রকাশ হতে দিল না। ঢাকনাটা বন্ধ করে খাটের নিচে ঠেলে দিতে দিতে বলল, এত প্রশ্ন করার কি আছে? মেয়েদের কিছু জিনিস থাকে। আবিদ এখনো দাঁড়িয়ে আছে, চোখে স্পষ্ট সন্দেহ। শাহজাদি, এগুলো সাধারণ ওষুধ মনে হলো না আমার। রত্নপ্রভা এবার বিরক্ত হয়ে তাকালো। আপনি কি এখন হেকিমও হয়ে গেলেন? আবিদ চুপ করে যায়। রত্না জোর করে স্বাভাবিক গলায় বলল, যান, এখন আমি খাবার বাড়ছি। সে উঠে খাবার দিতে যাবে, তখনই আবিদ নিচু স্বরে বলল, আজ খাবার খাবো না। রত্নপ্রভা থামলো। মানে? জমিদার বাবু বলেছেন সবাই যেন মহলেই সকলের খাবার সারে, আজ অনেক আয়োজন। তার গলায় অদ্ভুত গাম্ভীর্য। আগের মতো হাসি খুশি লাগছে না তাকে। পাগড়িটা ঠিক করে দরজার দিকে হাঁটতে হাঁটতে আবারও থামলো সে। একবার পিছনে তাকালো রত্নপ্রভার দিকে। হ্যাঁ, আর কিছু প্রয়োজন হলে আম্মাকে বলবে, আমি একা একা বের হব না।
কথাটা বলেই বেরিয়ে গেল আবির। দরজা বন্ধ হওয়ার শব্দ হতে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল প্রভা। তারপর দ্রুত গিয়ে দরজা আটকিয়ে দিল। বুকের ভেতর ধুকপুক করছে। তড়িঘড়ি করে খাটের নিচ থেকে বাক্সটা বের করলো। আবার ঢাকনা খুলতেই সারি সারি শিশিগুলো দেখা গেল। রত্নপ্রভা একটা একটা করে হাতে নিয়ে দেখতে লাগলো, কোনোটা ভেঙেছে কিনা, কোনোটা কমেছে কিনা। সব ঠিক আছে দেখে যেন একটু শান্ত হলো। তারপর একটা ছোট কালচে তরল ভর্তি শিশি তুলে নিল। শিশিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল স্থিরভাবে। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল। বাইরে থেকে আবিদের মায়ের কণ্ঠ ভেসে এলো, মা রত্না, তুমি খাবে না? প্রভা চট করে শিশিটা আঁচলের ভেতর লুকিয়ে ফেললো। তারপর সম্পূর্ণ স্বাভাবিক মুখে বাইরে বেরিয়ে এলো। রান্নাঘরে গিয়ে দেখলো বৃদ্ধা মহিলা সকালের খাবার গুছাচ্ছে। রত্না মিষ্টি গলায় বলল, আমি দিচ্ছি মা, আপনি বসুন। ভদ্রমহিলা হাসলেন। আহা, আমার মেয়েটা কত লক্ষ্মী। প্রভা নিচু হয়ে খাবারের বাটিটা হাতে নিল। চারিপাশে একবার তাকালো, কেউ নেই। আবিদের মা হাত ধুতে গেছে। মুহূর্তের মধ্যেই আঁচলের আড়াল থেকে শিশিটা বের করে কয়েক ফোঁটা তরল মিশিয়ে দিল খাবারে। তারপর চামচ দিয়ে ভালো করে নেড়ে দিল। মুখে তখনও শান্ত হাসি, যেন কিছুই হয়নি। খাবার খাওয়ার পর উঠানে বসে কিছুক্ষণ রোদ পোহাচ্ছিল আবিদের মা। শীতের নরম রোদ, হালকা বাতাস বইছে। ভদ্রমহিলা উলের শালটা গায়ে আরো ভালো করে জড়িয়ে নিলেন। রত্নপ্রভা পাশে বসে শান্ত মুখে সুতা ছাড়াচ্ছিল। কিছুক্ষণ পরেই মহিলা কপালে হাত দিলেন। মাথাটা কেমন ঘুরছে যেন। রত্নপ্রভা সঙ্গে সঙ্গে তাকালো। কি হয়েছে মা? জানি না রে, চোখে কেমন ঝাপসা লাগছে। কথা বলতে বলতেই শরীরটা ঢলে এলো তার। রত্না দ্রুত ধরে ফেললো। চলুন ভিতরে গিয়ে শুয়ে পড়ুন। ভদ্রমহিলার তেমন কিছু বললেন না। মনে হচ্ছে হঠাৎ করেই খুব ক্লান্ত লাগছে। রত্না তাকে ধরে ধীরে ধীরে কক্ষে নিয়ে গেল। খাটে শুইয়ে দিতেই মহিলা চোখ বন্ধ করে ফেললেন। একটু ঘুমালে ঠিক হয়ে যাবে বোধ হয়। রত্নপ্রভা মাথার কাছে বসে মৃদুস্বরে বলল, হ্যাঁ, আপনি ঘুমান। কয়েক মুহূর্তের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলেন তিনি। রত্নপ্রভা কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর উঠে দাঁড়ালো। না, ঘুমিয়ে গেছে। বাইরে গিয়ে চারিপাশ দেখে নিল। পুরো বাড়ি নিস্তব্ধ। আবিত্য মহলে এই সুযোগটাই দরকার ছিল তার। দ্রুত কক্ষে ফিরে খাটের নিচ থেকে কাঠের বাক্সটা বের করলো। বাক্সটা হাতে নিয়ে আলমারি খুলে কালো বোরখা বের করলো। মাথা থেকে পা পর্যন্ত নিজেকে ঢেকে ফেললো। মুখে নিকাব টেনে নিল সাবধানে। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে এখন। শেষবারের মতো ঘরের দিকে তাকালো সে। তারপর বাক্সটা শক্ত করে বুকে চেপে নিঃশব্দে বেরিয়ে গেল বাড়ি থেকে। শাহবাদ মহল আজ উৎসবের নগরী। চারিপাশে মানুষের কোলাহল। বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে মাংস, মহিষ জবাই হচ্ছে, ছাগল কাটছে কসাইরা। প্রাসাদের বাইরে বিশাল প্রাঙ্গণে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রজারা। সবার মুখে আনন্দ, হাতে আবার কাপড়ের থলে। আজ শাহাবাদে অভাবী মানুষ কেউ খালি হাতে ফিরবে না। বাকেশা নিজে দাঁড়িয়ে সব তদারকি করছেন। বয়স হলেও আজ ও মুখে আলাদা জ্যোতি। মাঝে মাঝে এটা ওটা দেখিয়ে বলছেন, ওই বৃদ্ধ লোকটার ঝুড়িতে আর একটু দাও, ওদিকে বাচ্চা বেশি, ওদের ভাগ বাড়িয়ে দাও, কেউ যেন খাবার ছাড়া না যায়। প্রজারা দূর থেকে দোয়া দিচ্ছে, আল্লাহ ছোট শাহজাদিকে দীর্ঘ জীবন দিক, আল্লাহ শাহাবাদ রক্ষা করুক। মহলের ভেতরে উৎসবের আবহ। দাসীরা নতুন কাপড় পরে ঘুরছে। করিডোরে আতরের গন্ধ। চারিপাশে সকলের মুখে হাসি। অনেকদিন পর যেন এই মহল একটু প্রাণ ফিরে পেয়েছে। অন্দর মহলের বড় কক্ষে আধা শোয়া হয়ে বসে আছে মেহেরুন্নেসা। কোলে ছোট্ট শিশুটি। সাদা নরম কাপড় জড়ানো, একদম তুল্লুর পুতুলের মতো লাগছে তাকে। বায়েজিদ পাশে বসে মুগ্ধ চোখে তাকিয়ে আছে মেয়ের দিকে। তার বিশাল শক্ত হাতের এক আঙ্গুল শক্ত করে ধরে রেখেছে ছোট্ট শিশুটি। মেহেরুন্নেসা তা দেখে মৃদু হেসে বলল, দেখেছেন আপনার হাত ছাড়ছে না। বায়েজিদ নিচু হয়ে মেয়ের কপালে চুমু খেলো। শান্ত গলায় বলল, ছাড়বেও না, এই যে আমারই কলিজা। তখনই বাকের শাহ কক্ষে প্রবেশ করলেন, মুখ ভর্তি হাসি। এসে নাতনির দিকে তাকিয়ে বললেন, কি করেছে আমার দাদু? শোনো, নাম ঠিক করা হয়েছে। মেহেরুন্নেসা চোখ তুলে তাকালো। কি নাম আম্বাজান? বাকের শাহ চোখে মুখে উপচে পড়া আনন্দ নিয়ে বললেন, জান্নাত। মেহেরুন্নেসার চোখ ভিজে উঠল। জান্নাত? বায়েজিদ নামটা আস্তে করে আবারও বলল। তারপর মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল। আমি আগে থেকে এই নাম ঠিক করে রেখেছিলাম। বলো মেহের, একদম ঠিক না? এই আসার পর থেকে মনে হচ্ছে আমাদের জীবনে জান্নাত নেমেছে। বাকের শাহ মস্করা করে বললেন, এখন আমার দেওয়া নাম তুমি নিয়ে যাবে, ওটি হচ্ছে না। শাহবাদ মহলে এখন সবচেয়ে আদরের মানুষ একটা ছোট প্রাণ জান্নাত। সারাদিন তাকে ঘিরে যেন পুরো মহল ঘুরছে। সবচেয়ে বেশি পাগলামি করছে সুনেহারা। সকাল হলেই ছুটে আসে, দাসীদের অবধি ধমক দেয়, এই সাবধানে ধরো, আমার বাবুকে কষ্ট দিও না। কি যে করে না এরা। মেহেরুন্নেসার পাশে বসে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে বাবুর দিকে। কিন্তু সমস্যা একটাই, সে কোলে নিতে ভয় পায়। এত ছোট্ট মানুষ, মনে হয় হাত ফসকালেই পড়ে যাবে। একদিন খুব সাহস করে কোলে নিতে কেমন কাঁপাকাঁপি শুরু করলো যে পাশ থেকে মাহাদি হেসে ফেলেছিল। সেদিন থেকে মাহাদির সাথে কথা বলে না, আর দাঁড়িয়ে কোলেও নেয় না। পালঙ্কে বসে দুই হাঁটুর উপর আলতো করে রাখে আর সারাক্ষণ বকবক করে। বাবু, তুমি এত ছোট কেন? হ্যাঁ,
এই হাত দেখো তো। ও মা, আঙুলগুলো দেখো। ভাবি, আল্লাহ, এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখি নাই। আমার মতো হয়েছে বলো? জান্নাত সত্যি অসম্ভব সুন্দর হয়েছে। গায়ের রং দুধের মতো ফর্সা, শীতের সকালে রোদের মতো নরম আভা পুরো মুখে, মাথা ভর্তি নরম চুল, কপাল ছোট্ট, নাকটা টিকালো, আর চোখ দুটো একদম বাজিদের মতো গভীর, তবে রংটা মেহেরুন্নেসার মতো। মনে হয় চোখে মধু মিশে আছে। যখন তাকিয়ে থাকে মনে হয় বুঝে সব। ঠোঁট দুটো ছোট্ট গোলাপের পাপড়ির মতন, কাঁদলেও মিষ্টি লাগে, হাসলে তো পুরো রসগোল্লা লাগে। আর সবচেয়ে সুন্দর হলো তার গাল, একটু চাপ দিলেই লাল হয়ে যায়। সুনারা প্রায় গাল টিপে বলে, তুমি কিন্তু বড় হয়ে একদম আমার মতো হবে। বাজিদ পাশে বসে মুচকি হেসে বলে, আগে হাঁটতে শিখুক, তারপর তোর মতো ঘোড়া চালাবে। সুনারা গাল ফুলায়। আমি ঘোড়া চালানোর কথা কখন বললাম? আমি তো বললাম আমার মতো দেখতে হবে। জান্নাত তখন ছোট ছোট হাত নাড়ায়, মাঝে মাঝে বাবার আঙ্গুল শক্ত করে চেপে ধরে। তখন বাজিদের মতো শক্ত মানুষটাও ঘন্টার পর ঘন্টা মেয়ের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। সুনারা আজও পালঙ্কের উপর পা মুড়ে বসে আছে, কোলের উপর ছোট্ট জান্নাত। আগের মতো ভয় ভয় করছে না এখন আর, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। জান্নাতের ছোট্ট হাতের মুঠোয় নিজের আঙ্গুল ঢুকিয়ে দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে আছে সে, আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা শক্ত করে ধরে ফেললো আঙ্গুলটা। সুনারার সাথে সাথে খিলখিল করে হেসে উঠল। ভাবি, দেখেছো দেখেছো, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। মেহেরুন্নেসা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল, হেসে বলল, কি ভালো লাগে? এই যে বাচ্চারা কিছু হাতে দিলেই শক্ত করে ধরে ফেলে, মনে হয় ছাড়বেই না। ও মা, দেখেন না কেমন আঁকড়ে ধরেছে আমায়। সুনারা এবার নিজের ওড়নার কোনা দিল জান্নাতের হাতে, সাথে সাথে সেটাও মুঠো করে ধরে ফেললো ছোট্ট মেয়েটা। সুনারা যেন আনন্দে আত্মহারা। আহ আল্লাহ, আমার বাবুটা এত মিষ্টি কেন? মেহেরুন্নেসা তাকিয়ে মৃদু হেসে ফেললো। হঠাৎই মেহেরুন্নেসার মুখের হাসিটা একটু ম্লান হলো। চিরুনিটা ধীরে নামিয়ে রেখে বলল, আপা, সেদিন বাবুকে কে নিয়ে গিয়েছিল? প্রশ্নটা শুনে চুপ হয়ে গেল সুনেহরা। মুহূর্তের মধ্যে হাসি খুশি মুখটা চুপসে গেল, চোখের ভেতরের আলো নিভে গেল যেন। জান্নাতের ছোট্ট হাতটা তখনও তার আঙ্গুল ধরে আছে। সুনেহরা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মুখ নামিয়ে বলল, আমার মা। মেহেরুন্নেসার বুক কেঁপে উঠল। মারজান বেগম। সুনেহরা তিক্ত হেসে ফেলল। ওনাকে মা বলতে এখন ঘেন্না লাগে ভাবি। আমি নিজের চোখে দেখেছি দাইমা ওর লোক বাবুকে মৃত বাচ্চার সাথে বদল করে দিচ্ছিল। মেহেরুন্নেসার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সুনেহরা দাঁতে দাঁত চেপে বলল, ও চাইছিল তোমার সন্তান যাতে বাঁচতে না পারে, শাহাবাদের উত্তরাধিকার শেষ হয়ে যাক। মেহেরুন্নেসা নিঃশব্দে জান্নাতের দিকে তাকালো। এত ছোট্ট একটা বাচ্চা, তাকেও ছাড়েনি তারা। সুনেহরা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি এখনো বুঝি না একজন মা কিভাবে এমন হয়। রাতের অন্ধকার পুরোপুরি মহলে নামেনি। এই সময় প্রবেশ করলো মিরান। চাদরের রংটা একটু চটে গেছে, তার হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু খুঁজছে। মেহেরুন্নেসা পালঙ্কের পাশে বসেছিল জান্নাতকে নিয়ে। মিরানকে দেখে একটু উঠে দাঁড়ালো। এসেছো? মিরান মাথা নত করলো। হ্যাঁ সম্রাজ্ঞী। তার চোখ একবার কেবল শিশুটার দিকে গেল। জান্নাত তখন ছোট্ট আঙ্গুল নেড়ে কারো দিকে তাকিয়ে আছে। মেহেরুন্নেসা নরম গলায় বলল, কোলে নেবে? মিরানের চোখ জোড়া চিকচিক করে উঠলো। হাত বাড়াতে গিয়েও মাঝপথে থেমে গেল। মুখ শক্ত হয়ে এলো, মাথা নেড়ে বলল, না। মেহেরুন্নেসা অবাক হয়ে তাকালো। কেন? মিরান চোখ নামিয়ে বলল, আমি খুনি, রাজ্যের নামকরা অপরাধী সম্রাজ্ঞী। আমার হাতে এই শিশুকে দিলে যদি আমার ছোঁয়ায় কোনো কলঙ্ক লাগে। কথাটা শুনে মেহেরুন্নেসা মৃদু হাসলো, তারপর শান্ত দৃঢ় গলায় বলল, যে অন্যায় থামায় তাকে কেউ কলঙ্ক বলে না মিরান। দুষ্টের দমন কখনো হত্যা নয়। মিরান কিছু বলল না। কিছুক্ষণ নীরবতার পর সে ধীরে এগিয়ে এলো। এবার আর হাত সরালো না, জান্নাতকে আলতো করে কোলে তুলে নিল। শিশুটার সঙ্গে সঙ্গে খিলখিলিয়ে হেসে উঠল। কি বুঝলো কে জানে, মিরানের চোখে বিস্ময়, যেন এতদিনের বরফ একটু গড়ল। সে এক হাত দিয়ে নিজের পকেট থেকে ছোট্ট একটা বস্তু বের করলো, নীলচে চকচকে একটা লকেট। আলো পড়তেই সেটা যেন ভেতর থেকে জ্বলে উঠছে। মেহেরুন্নেসা কৌতূহলী হয়ে বলল, এটা কি? মিরান ধীরে বলল, এটা বিরল এক ধাতব শিলা। সে আঙ্গুলের মধ্যে ঘুরিয়ে দেখালো। এটা পাওয়া যায় খুব গভীর পাহাড়ের গুহায়, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। একে বলে নীল অবসিডিয়ান। মেহেরুন্নেসা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মিরান তা দেখে হেসে বলল, এটা খুব শক্ত, কিন্তু ভেতরটা কাচের মতো মসৃণ। আলো পড়লে নীল আগুনের মতো ঝলক দেয়। আমাদের দেশে খুব অল্পই আছে, রাজাদের গোপন ভাণ্ডারে রাখা হয়। সে আলতো করে লকেটটা জান্নাতের ছোট্ট হাতে গুজে দিল। এটা ভবিষ্যৎ সম্রাজ্ঞীর জন্য। জান্নাত তখন সেটা শক্ত করে ধরে ফেলেছে। মিরান নিচু গলায় বলল,
যেন সে মনে রাখে অন্ধকার যতই গভীর হোক ভেতরে আলো থাকতেই পারে। মিরান বেশিক্ষণ আর থাকলো না। জান্নাতকে একবার শেষবারের মতো তাকিয়ে দেখে সে ধীরে মাথা নত করলো। সম্রাজ্ঞী, আমি যাই। মেহরুন্নেসা শুধু মাথা নাড়ালো। বাইরে আজও প্রজাদের খাবার বিতরণ চলছে। কিছুক্ষণ পরই দরজায় পায়ের শব্দ শোনা গেল। বায়েজিদ ঢুকলো, ক্লান্ত কিন্তু শান্ত মুখ। বাইরে সারাদিন দাঁড়িয়ে থেকে প্রজাদের খাবার দেখাশোনা করেছে। কাপড়েও ধুলো ময়লা। চোখে সন্তুষ্টি। মেহরুন্নেসার দিকে তাকিয়ে মৃদু হাসলো। আজ কেউ খালি হাতে ফেরেনি, আমাকেও ফেরাবেন না মহারানী। মেহরুন্নেসা মুচকি হেসে ধমক দিল। চুপ করুন অশুভ লোক, আগে যান হাত মুখ ধুয়ে আসুন। বায়েজিদ হাত মুখ ধুয়ে এসে মেহরুন্নেসার পাশে বসে জান্নাতকে কোলে নিতে গেল। এখন আমার পালা আমার মেয়েকে একটু আদর করার। সে আলতো করে শিশুটাকে কোলে তুলল। সঙ্গে সঙ্গে তার ভুরু কুচকে গেল। জান্নাতের ছোট মুঠো শক্ত করে কিছু একটা ধরে আছে। বায়েজিদ একটু ঝুঁকে দেখে নিল। একটা নীলচে চকচকে লকেট। আলো পড়তেই ভিতরে থাকা হালকা নীল ঝিলিকে উঠছে। সে অবাক হয়ে বলল, এটা কি? তার চোখ মেহরুন্নেসার দিকে উঠল। এটা কোথায় পেলে? মেহরুন্নেসা শান্ত গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।